আমি দিয়ে দিয়েছি ওকে। ওকে হ্যাঁ রেকর্ড হচ্ছে, ঠিক আছে শুরু করব। আচ্ছা ঠিক আছে, তো আজকে হলো আমরা আমাদের যে লাস্ট টপিক ছিল কোর্সের, ঠিক আছে, সোর্স অ্যালগরিদম, ওইটা পড়বো আর কি। ওকে, সোর্স কোয়ান্টাম ভেক্টরিং অ্যালগরিদম। ওকে আচ্ছা, তো এইটা হলো তোমার এইটাই আর কি। ধরো আমাদের এখন কোয়ান্টাম কম্পিউটিং এর সব যেই হাইপ, ঠিক আছে, এই সব হাইপ আর কি বেসিক্যালি এই অ্যালগরিদমটা আবিষ্কার হওয়ার পর থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এইটা হলো আমাদের এখনকার যে ইনফরমেশন সিকিউরিটি সিস্টেম গুলা, ঠিক আছে, যে আমাদের ডাটা এনক্রিপশন, আমরা যে ইন্টারনেটে বা অন্য যে কোনো মিডিয়ামে যে ডাটা কমিউনিকেট করি, ওইটার এনক্রিপশনটা যে সিস্টেমে করা হয় আরএসএ এনক্রিপশন বলে। এটার তিনটা সায়েন্টিস্টের নামে দেওয়া, আমার তিনজন সায়েন্টিস্টের নাম মনে নেই। তো আরএসএ এনক্রিপশনটা যেটার উপর বেস করা, সেটা হলো তোমার প্রাইম ফ্যাক্টর বের করার উপর, ঠিক আছে। মানে এনক্রিপশন সিস্টেমটা এমন ভাবে তৈরি করা যে যেই কি ইউজ করে এনক্রিপ্ট করা হয়, কি গুলো আর কি অনেক বড় বড় নাম্বার হয়, ঠিক আছে। ইউজুয়ালি নাম্বার গুলো এমন ভাবে সিলেক্ট করা হয়, ধরো অনেক বড় একটা নাম্বার এন, এটা এমন ভাবে সিলেক্ট করা হয় যে এটা আর কি দুইটা প্রাইম নাম্বারের গুণফল। ওকে, দুইটা প্রাইম নাম্বারের প্রোডাক্ট, কিন্তু এই প্রাইম নাম্বার গুলো আর কি অনেক বড়। ধরো এরকম যে সাপোজ একটা প্রাইম নাম্বার হলো 2 টু দি পাওয়ার 2 3 5 9 প্লাস 1, এরকম কিছু, ঠিক আছে, যে কয়েক মিলিয়ন ডিজিট আছে একটা প্রাইম নাম্বারে। তো তুমি এই আর কি এনক্রিপশন কি গুলা ডিকোড তখনই করতে পারবা যদি তুমি এই প্রাইম নাম্বারের এই প্রাইম নাম্বার না, মানে এই নাম্বারে তোমার কি এর প্রাইম ফ্যাক্টর গুলা জানো। ওকে, প্রাইম ফ্যাক্টর গুলো ইউজ করে ডিকোড করা হয়। কিন্তু মজার ব্যাপার হলো যে আমাদের ক্লাসিক্যালি প্রাইম নাম্বার ফ্যাক্টরাইজেশনের কোনো এফিশিয়েন্ট অ্যালগরিদম নাই। ওকে, এফিশিয়েন্ট ইন দ্য সেন্স যে মানে পলিটাইম অ্যালগরিদম নাই। ওকে, আমাদের এই এখন পর্যন্ত তোমার নাম্বার ফ্যাক্টরাইজেশনের সবচেয়ে এফিশিয়েন্ট যে অ্যালগরিদমটা, ওইটা হলো নাম্বার ফিল্ড সিভ নামে একটা অ্যালগরিদম আছে। আমি জানি না এটা কেমনে কাজ করে, ঠিক আছে। তো এইটার এফিশিয়েন্সি হলো তোমার এক্সপোনেনশিয়াল ইন দা নাম্বার অফ বিটস, ঠিক আছে। ধরো তুমি যেই নাম্বারটা ফ্যাক্টর করতে চাচ্ছ, ওকে, ধরো তুমি একটা নাম্বার এন ফ্যাক্টর করতে যাচ্ছ, এইটার নাম্বার অফ বিটস হলো ধরো লগ এন, লগ এনটা বিট আছে, তাহলে তোমার ই টু দি পাওয়ার এন টাইমস সামথিং এরকম সময় লাগে তোমার এই সংখ্যাটাকে ফ্যাক্টর করতে। ওকে, মানে এক্সপোনেনশিয়াল সময় লাগে। তো যদি এনটা অনেক বড় একটা সংখ্যা হয়, তাহলে তোমার এই নাম্বার গুলা ফ্যাক্টর করতে আর কি ধরো মানে আমাদের কারেন্ট যেই কম্পিউটেশনাল রিসোর্স আছে তাতে ফ্যাক্টর করতে কয়েকশো বা কয়েক হাজার বছর লাগে। তো মানে আমাদের এনক্রিপশন গুলো এখন বেসড অন দা হার্ডনেস অফ নাম্বার ফ্যাক্টরিং, ঠিক আছে। তো পিটার শোর আর কি প্রথম তোমার এই নাম্বার ফ্যাক্টরিং এর একটা পলিটাইম অ্যালগরিদম বের করেছে, ঠিক আছে। তো পলিনোমিয়াল ইন কি বলবো, ইন দা নাম্বার অফ বিটস, ঠিক আছে, পলিনোমিয়াল ইন এন, যে তুমি যে নাম্বারটা ফ্যাক্টর করতে যাচ্ছ ওই নাম্বারটার কতগুলা বিট আছে ওইটার একটা পলিনোমিয়াল হবে। ওকে, তো এইটা হ্যাঁ স্যার এটা হালকা পাতলা বলছি, মিস করছি যে প্রাইম নাম্বারের যে কি জানি বলতেছিলেন ওইটা একটু মিস করছি স্যার। প্রাইম নাম্বার কোনটা বলতেছিলাম, যে এই পার্টটা? হ্যাঁ 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 এই পার্টটা, হ্যাঁ। ও আচ্ছা, এইটা হলো আচ্ছা আমি এটা ডিটেইলসটা জানি না। মানে আমাদের এখন আরএসএ যে এনক্রিপশন সিস্টেমটা ইউজ করে ওইটা এমন ভাবে নাম্বার এনক্রিপ্ট করা হয় যে তোমার ওই নাম্বারের কি হলো খুব বড় বড় দুইটা প্রাইম নাম্বারের গুণফল। ওকে, আর তুমি এই কিটা ইউজ করে যে ডাটাটা এনকোড করবা, ওই ডাটাটা ডিকোড করতে চাইলে ওই কি এর প্রাইম ফ্যাক্টর গুলো জানা লাগবে। এখন এটা কেমনে করে আমি জানি না, ঠিক আছে।
মানে আমি খুবই ওভারভিউ বললাম আর কি। তো তুমি যদি এই প্রাইম ফ্যাক্টর গুলো না জানো তাহলে তোমার ধরো তুমি যদি আগে থেকে না জানো তাহলে তোমাকে এই প্রাইম ফ্যাক্টর গুলো বের করতে হবে, ঠিক আছে? কিন্তু বের করার কোনো এফিশিয়েন্ট অ্যালগরিদম নেই। বের করার জন্য মানে বেসিক্যালি সবচেয়ে মানে যেমনি বের করে সেটা হলো আরবিট্রারি একটা নাম্বার ধরো এক্স, ঠিক আছে? তারপরে চেক করে যে এক্স কি এন এর ফ্যাক্টর। যদি এক্স এন এর ফ্যাক্টর না হয় তাহলে আবার আরেকটা নাম্বার ধরে এক্স প্রাইম, তারপরে চেক করে যে এক্স কে এম প্রাইম এক্স প্রাইম কে এন এর ফ্যাক্টর। তো এইভাবে এন যদি অনেক বড় হয় তোমাকে তো এক গাদা চেক করা লাগবে। তো এত চেক করতে গেলে মানে সময় অনেক বেশি লাগে, তো মানুষ আর কি করতে পারে বেসিক্যালি এইভাবে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, তো ওকে, এই তো এইটা হলো ধরো ব্যাকড্রপ যে কেন মানে ওয়াইজ সোর্স অ্যালগরিদম ইম্পর্টেন্ট, আর সোর্স অ্যালগরিদম ইন্ট্রোডিউস করার আগে ধরো আমাদের কি অবস্থা ছিল বা এটসেট্রা। ওকে, আচ্ছা তাহলে তো চলো আমরা দেখি যে মানে সোর্স অ্যালগরিদম এটাকে কিভাবে সলভ করছে। তো সলভ তো আমরা একেবারেই মানে সোর্স অ্যালগরিদমে ঢোকার আগে আমাদের কিছু একটু ম্যাথমেটিক্যাল জিনিসপত্র দেখা লাগবে, ঠিক আছে? এটা হলো ওকে। তো আচ্ছা, তো ধরো আমি একটা মানে বেসিক্যালি সোর্স অ্যালগরিদমের মেইন টেকনিক যেটা সেটা হলো যে নাম্বার ফ্যাক্টরিং কে তোমার ফ্যাক্টরিং কে একটা পিরিয়ডিসিটি প্রবলেমে কনভার্ট করা, ঠিক আছে? মানে আমি একটা সংখ্যা n এর প্রাইম ফ্যাক্টর বের করতে চাই, এটাকে থ্রু সাম মিনস আমি এটাকে একটা পিরিয়ডিসিটি ডিটারমিনেশনের প্রবলেমে কনভার্ট করব। আর পিরিয়ডিসিটি ডিটারমিনেশন তো তোমরা জেনে মানে অলরেডি জানো কিভাবে সলভ করে। ধরো কিউএফটি ইউজ করে সলভ করা যায় যে তোমার একটা যে একটা স্টেট থাকে, ওই স্টেটের মধ্যে যদি কোনো পিরিয়ডিসিটি থাকে, যে স্টেটের তোমার যে একটা কোয়ান্টাম স্টেট আছে ধরো সামথিং ইনটু সামথিং 1 প্লাস সামথিং 2 প্লাস সামথিং ইনটু 3 প্লাস ডট 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 এরকম। তো এই কোএফিসিয়েন্ট গুলোর মধ্যে যদি সাম সর্ট অফ পিরিয়ডিসিটি থাকে যে কিছু সময় পর পর রিপিট করছে, তাহলে এই স্টেটটার উপর আমরা কিউএফটি চালাই, তারপরে কিউএফটি থেকে তোমার ওই মানে আমরা বের করে ফেলতে পারবো যে পিরিয়ডটা, ঠিক আছে? তো আমি যদি আর কি কিছু লিখতেছেন? আপনি কিছু লিখছেন? আচ্ছা, ওকে ওকে। তো আমরা যদি কোনোভাবে ফ্যাক্টরিং প্রবলেমকে পিরিয়ডিসিটি প্রবলেমে কনভার্ট করে ফেলতে পারি, তাহলে আমরা ধরো কোয়ান্টাম কম্পিউটিং ইউজ করে খুব ইজিলি এটাকে সলভ করতে পারি। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো ধরো এইটা তাহলে কিভাবে করে? ওকে, আচ্ছা, এটা করার জন্য তো আচ্ছা আমরা তাহলে শুরু করব। ধরো আমার কাছে একটা নাম্বার আছে ধরো n, ঠিক আছে? ওকে, ধরো আমার কাছে একটা নাম্বার আছে n। এখন আমি n এর একটা ধরো ফ্যাক্টর বের করতে চাই, ঠিক আছে? তো একেবারে ব্রুট ফোর্স টেকনিক কি হবে? ঠিক আছে, ব্রুট ফোর্স হলো ধরো তোমরা জেনে আসছো যে ওকে একটা নাম্বার যদি n হয় তাহলে n এর ধরো n এর চেয়ে ছোট যা যা নাম্বার আছে ধরো 1 থেকে n-1 পর্যন্ত যতগুলা নাম্বার আছে এই সবগুলা নাম্বারকে আমি একবার করে n কে ভাগ দিয়ে দেখবো যে ভাগ যায় নাকি। মানে বেসিক্যালি আমি ধরো আমি একটা নাম্বার সিলেক্ট করলাম x, আমি ক্যালকুলেট করব যে n মডুলাস x, ঠিক আছে? মানে n কে x দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার পাওয়া যায় এটা 0 হয় নাকি না। যদি 0 হয় তাহলে তো ওই নাম্বারটা n এর ফ্যাক্টর, আর যদি 0 না হয় তাহলে ওই ফ্যাক্টর না, ঠিক আছে? বাদ আমাকে অন্য আরেকটা x প্রাইম দিয়ে ক্যালকুলেশন। ওকে, আচ্ছা, কিন্তু ওয়েল যেটা বোঝাই যাচ্ছে যে n যদি অনেক বড় হয় তাহলে অনেকগুলা নাম্বার আমাকে এইভাবে একটা একটা করে চেক করা লাগবে। এটা আরেকটা বেটার অ্যাপ্লিকেশন হতে পারে হলো তোমার কোন একটা সিভ অ্যালগরিদম ইউজ করা। যেমন একটা অ্যালগরিদম খুব ধরো মোটামুটি ওয়েল নোন, এটা হলো সিভ অফ এরাটোস্থিনিস। এটার নাম কি কেউ শুনেছো? না। আচ্ছা, ওকে, এটা বেশি ডিটেইলসে যাব না। এটা যেটা বেসিক্যালি বলে যে আমি কিছুক্ষণ আগে বললাম যে ধরো 1 থেকে n-1 পর্যন্ত চেক করতে হবে। তো এই সিভ অ্যালগরিদমটা বলে যে তোমার n-1 পর্যন্ত চেক করার দরকার নাই, ধরো √n পর্যন্ত চেক করলেই হবে, ঠিক আছে?
কারণ যে কোনো সংখ্যার n এর তোমার রুট ওভার n এর চেয়ে ছোট একটা ফ্যাক্টর থাকবে। ওকে, আচ্ছা সরি, এটা রুট ওভার, হ্যাঁ রুট ওভার n এর চেয়ে ছোট একটা ফ্যাক্টর থাকবে। তার মানে তুমি 1 থেকে রুট ওভার n এর মধ্যেই তুমি একটা ফ্যাক্টর পেয়ে যাবা। তো এইটা দিয়ে আর কি আমরা ধরো কতগুলা নাম্বার চেক করা যাবে এইটার একটা আপার বাউন্ড ঠিক করতে পারে। আপার বাউন্ড বলতে যে ম্যাক্সিমাম ওয়ার্স্ট কেস সিনারিওতে আমার কতগুলা নাম্বার চেক করলে হয়। ওকে, তাহলে তো আমরা একটা ফ্যাক্টর পাইলাম, মানে সব ফ্যাক্টর তো পাইতেছি না। না সব ফ্যাক্টর আসলে লাগবে না। মানে আমি যদি একটা ফ্যাক্টর পাইতে পারি তাহলে ধরো মানে সাপোজ আমার একটা নাম্বার আছে n, আমি যদি একটা ফ্যাক্টর বের করার কোনো এফিশিয়েন্ট অ্যালগরিদম বের করতে পারি তাহলে ধরো আমি সাপোজ একটা ফ্যাক্টর পেলাম p1। ওকে, p1 থেকে ধরো আমি n কে p1 দিয়ে ভাগ দিলাম, n কে p1 দিয়ে ভাগ দিলে তাহলে আমি একটা সংখ্যা পাবো n প্রাইম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এইটার উপরে আমি আবার অ্যালগরিদমটা চালাবো। তারপরে ধরো p2 পাবো এখান থেকে, তারপরে n প্রাইম থেকে ধরো আমি n প্রাইম কে p2 দিয়ে ভাগ দিলে আরেকটা সংখ্যা পাবো n ডাবল প্রাইম। এইভাবে মানে ভাগ দিয়ে দিয়ে আমি বারবার যদি অ্যালগরিদমটা রিপিট করতে থাকি তাহলে ধরো আমার মানে সবগুলো ফ্যাক্টর বেড়ে যাবে। আর ওয়েল ফ্রম ইনফরমেশন সিকিউরিটি পার্সপেক্টিভ যদি আমার ধরো মানে কি ব্রেকিং যদি এইম থাকে তাহলে আমি তো বললামই যে মানে আমার যেই নাম্বারগুলো থাকবে ওই নাম্বারগুলো ধরো দুইটা প্রাইম নাম্বারের গুণফল হবে। তো আমি যদি একটা প্রাইম ফ্যাক্টর বের করে ফেলতে পারি তাহলে ওইটা দিয়ে আমি n কে ভাগ দিলেই আরেকটা প্রাইম বের হয়ে যাবে। বুঝা গেছে? বুঝতে পারছি। জি স্যার। ঠিক আছে, তো সিভ অফ ইরাটোস্থিনিস এটা ধরো এটা দিয়ে আমি একটু লিমিট করতে পারবো। তো কিন্তু এইটাও আর কি যদি n অনেক বড় হয় তাহলে রুট ওভার nটাও আসলে খুব বেশি ছোট হবে না। ঠিক আছে, মানে এটাও আসলে আমাদের অনেকগুলা চেকিং করা লাগবে। তো আরেকটা উপায় হলো যে ধরো নাম্বার ফিল্ড সিভে যেটা করে যে আমাদের এক্স্যাক্টলি মানে n এর ফ্যাক্টর বের না করলে হবে। মানে অ্যাপ্রোচটা কাইন্ড অফ এরকম, সাপোজ ধরো আমি একটা সংখ্যার ফ্যাক্টর বের করতে চাচ্ছি, সাপোজ সেই সংখ্যাটা হলো 15। ওকে, আচ্ছা, তো আমি এখন একটা আমার আগের অ্যাপ্রোচ ছিল যে আমি একটা সংখ্যা দিয়ে ভাগ দিয়ে চেক করব। ধরো আমি একটা সংখ্যা সিলেক্ট করলাম যে সাপোজ আরবিট্রারি একটা সংখ্যা, কথার কথা ধরো 4, আমি বের করতে চাই যে 4 কি 15 এর ফ্যাক্টর নাকি ফ্যাক্টর না। তো আমি কি করব, 15 কে 4 দিয়ে ভাগ দিব, তারপর রিমাইন্ডার চেক করব। ওকে, তো আমার এক্সাক্ট ফ্যাক্টর বের না করে আমি এরকম সংখ্যা দিয়েও চেকিং করতে পারি যেসব সংখ্যা আমার অরিজিনাল নাম্বারটার সাথে একটা ফ্যাক্টর শেয়ার করে। এটা মানে কি, মানে ধরো সাপোজ আমি একটা সংখ্যা চেক করতে চাই সেটা হলো 6। ঠিক আছে, 6 15 কে এক্স্যাক্টলি ভাগ করে না, কিন্তু 6 আর 15 এর মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে। এই কমন ফ্যাক্টরটা কি? কমন ফ্যাক্টরটা হলো ধরো 3। ওকে, আচ্ছা, তো এখন আমার এইটাও একটা ভালো অ্যাপ্রোচ ইন দা সেন্স যে কারণ আমার দুইটা সংখ্যার মধ্যে কমন ফ্যাক্টর বের করা মানে বেসিক্যালি ধরো তোমার জিসিডি বের করা। ঠিক আছে, জিসিডি মানে হলো গ্রেটেস্ট কমন ডিভিজর। ঠিক আছে, দুইটা সংখ্যার জিসিডি বের করা আমাদের খুব এফিশিয়েন্ট একটা অ্যালগরিদম আছে, সেটা হলো তোমার ইউক্লিডস অ্যালগরিদম। এটা কি জানো কেউ, দুইটা সংখ্যার জিসিডি বের করার ইউক্লিডস অ্যালগরিদমটা? আচ্ছা, জানি না। আচ্ছা, ইউক্লিডস অ্যালগরিদম হলো আচ্ছা এটা তোমরা ক্লাস 8 এ শিখেছিলে মনে হয়, মনে আছে যে তোমার এই লসাগু গসাগু বের করা লাগতো, একটা সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে কন্টিনিউয়াসলি ভাগ করতে থাকতে। মানে কাইন্ড অফ এইরকম যে ধরো আমি 6 আর 15 জিসিডি বের করতে চাই, তো 6 কে 15 দিয়ে ভাগ দিব। ওকে, 6 কে 15 দিয়ে ভাগ দিলে ধরো 6 দুগুণে 12, ভাগশেষ আসে 3, তারপরে 6 কে আবার 3 দিয়ে ভাগ দিব, তারপরে 3 দুগুণে 6, রিমাইন্ডার 0, তারপরে 0 এর আগে যে ডিভিজরটা ওইটাই হলো গ্রেটেস্ট কমন ডিভিজর। এরকম মনে আছে, এরকম একটা অ্যালগরিদম ছিল যে? স্যার আমরা তো কিভাবে জানি করতাম, ওই যে পাশাপাশি দুইটা লিখে। হ্যাঁ, এইটা একটা অ্যাপ্রোচ, এটা হলো ইউক্লিডের মানে, আর পাশাপাশি দুইটা লিখে যেটা করা যায় যে 15 কে একেবারে প্রাইম ফ্যাক্টরে ভাঙায় ফেলবা। ঠিক আছে, 15 কে প্রাইম ফ্যাক্টরে ভাঙায় ফেললে হয় হলো 3 into 5, তারপরে 6 কে প্রাইম ফ্যাক্টরে ভাঙালে হবে 3 into 2, তারপরে যে প্রাইম ফ্যাক্টর কমন ওইটার সবচেয়ে লোয়েস্ট যে পাওয়ার গুলা ওই পাওয়ার গুলা নিয়ে নিলেই হয়। তো এইটার চেয়ে মানে কম্পিউটেশনালি স্পিকিং এই অ্যাপ্রোচের চেয়ে তোমার এই অ্যাপ্রোচটা আরেকটু বেশি এফিশিয়েন্ট। ওকে, কেন বেশি এফিশিয়েন্ট? কেন, কারণ এই অ্যাপ্রোচটা ইউজ করার জন্য তোমার ওই সংখ্যার সবগুলা প্রাইম ফ্যাক্টর জানা লাগবে। ওকে,
এই সংখ্যাটারও সবগুলো প্রাইম ফ্যাক্টর জানা লাগবে, এই সংখ্যাটারও সবগুলো প্রাইম ফ্যাক্টর জানা লাগবে। তারপরে তুমি প্রাইম ফ্যাক্টর গুলো জানার পরে চেক করবা যে কোনটা কোনটা কমন আছে, কোনটার পাওয়ার বেশি, কোনটার পাওয়ার কম, তারপরে চেক করবা। কিন্তু এইটার জন্য আমার আসলে কোনো নাম্বারের কোনো ফ্যাক্টর জানা লাগবে না, আমাকে এখানে জাস্ট তোমার ভাগশেষ বের করা লাগবে, মানে রিমাইন্ডারটা বের করা লাগবে। ওকে, আমি বারবার একটাকে একটা দিয়ে ডিভাইড করে করে রিমাইন্ডারটা বের করব। তো ফাইনালি একদম রিমাইন্ডার 0 হওয়ার পর্যন্ত অ্যালগরিদমটা চালাবো। তো 0 হওয়ার একেবারে আগের স্টেপে যে তোমার ডিভাইজারটা থাকবে ওইটাই হবে তোমার কমন ফ্যাক্টর। যে লাস্টে এর সাইডে 2 থাকতেছে, এর সাইডে 3 থাকতেছে, তাহলে দুইটা গুণফল। হ্যাঁ, তো তোমার 6 আর 15 এর গ্রেটেস্ট কমন ফ্যাক্টর বা জিসিডি হলো 3। ওকে, আচ্ছা আচ্ছা। এই অ্যাপ্রোচটা যেহেতু মানে এইটা হলো তোমার একেবারে প্রাইম ফ্যাক্টরাইজ করার চেয়ে যেহেতু এই অ্যাপ্রোচটা বেশি এফিশিয়েন্ট, তাহলে আমরা এরকমও একটা অ্যালগরিদম মানে একটা অ্যালগরিদমের মতো বানাতে পারি যে ধরো আমার কাছে একটা নাম্বার আছে n, ওকে, আমি আরবিট্রারিলি একটা নাম্বার সিলেক্ট করলাম ধরো x, তারপরে আমি চেক করব যে x আর n এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর আছে নাকি। কমন ফ্যাক্টর চেক করব কেমনে? এই যে এই অ্যালগরিদমটা ইউজ করে, এই ইউক্লিডের অ্যালগরিদমটা ইউজ করে, ঠিক আছে? ইউক্লিডের অ্যালগরিদম ইউজ করে আমি চেক করব যে x আর n এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর আছে নাকি। এখন এই অ্যালগরিদমটা তোমার মানে লগারিদমিক টাইমে, মানে লগারিদম ইন n, ঠিক আছে? মানে তোমার যেই সংখ্যাটা মানে দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বড়, ঠিক আছে, ওই সংখ্যার যেই সাইজ ওই সাইজের লগারিদমের উপর ডিপেন্ড করে। তো তার মানে আর কি খুবই এফিশিয়েন্ট একটা অ্যালগরিদম, ঠিক আছে? তো লগারিদমিক টাইমে আমি বের করতে পারবো। তো এই ডিসিডিটা যদি 1 আসে, 1 আসলে মানে কি? 1 আসার মানে হলো যে তোমার এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই, মানে এক ছাড়া, এক তো সবকিছুই কমন ফ্যাক্টর, ঠিক আছে? তার মানে এক ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর নাই। তো এক ছাড়া যদি কমন ফ্যাক্টর না থাকে তাহলে তো আমার n এর ফ্যাক্টরটা ওকে, আচ্ছা, এক ছাড়া যদি কোনো কমন ফ্যাক্টর না থাকে তাহলে তো আমার n এর ফ্যাক্টর বের হলো না, তাহলে লাভ হলো না, ঠিক আছে? তো আমি তারপরে ধরো অন্য একটা নাম্বার সিলেক্ট করব x প্রাইম, ওকে, x প্রাইম ইউজ করে তারপরে জিসিডি অফ n আর x প্রাইম বের করব। এইভাবে আমি ধরো র্যান্ডমলি অনেকগুলো নাম্বার নিব, নাম্বার নিয়ে চেক করতে থাকবো যে কমন ফ্যাক্টর পাওয়া যায় নাকি। আগের অ্যাপ্রোচটা কি ছিল? আগের অ্যাপ্রোচটা ছিল যে ডাইরেক্ট ভাগ দিব, ঠিক আছে, এটাকে এটাতে ভাগ দিব। তো ভাগ দেওয়ার চেয়ে আসলে ইউক্লিডের অ্যালগরিদমটা চালানো মানে আমাকে টেকনিক্যালি কম সংখ্যক সংখ্যা চেক করতে হবে, ঠিক আছে? তো আমি এই অ্যাপ্রোচেও ধরো একটা কমন ফ্যাক্টর বের করার চেষ্টা করতে পারি। ওকে, যে আমার অরিজিনাল যে সংখ্যাটা আছে আমি আরবিট্রারি অন্য একটা সংখ্যা সিলেক্ট করব, ওই সংখ্যাটা সিলেক্ট করার পরে এই দুইটার মধ্যে কমন ফ্যাক্টর আছে নাকি সেটা বের করব। যদি একটা কমন ফ্যাক্টর বের হয়ে যায় তাহলে ওই ফ্যাক্টরটা তো ডেফিনেটলি n কেও ভাগ করবে, ওকে, আর কমন ফ্যাক্টর আমি খুব এফিশিয়েন্টলি বের করব। আচ্ছা, কিন্তু এই এনটা সেম আবার আগের আর্গুমেন্টে আসে যে এনটা যদি অনেক বড় হয়, আমি যদি এইভাবে র্যান্ডমলি চেক করা শুরু করি তাহলেও আসলে ধরো আমার অনেক যে ভাগ করতেই হইতে হবে, মানে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, কন্টিনিউয়াসলি একটার পর একটা র্যান্ডমলি চেক করতে থাকতে হবে। তো এই চেক করতে করতেও অনেক সময় লেগে যাবে। ওকে, তো এইটা আমরা ধরো ওকে, আমরা আরেকটু ইমপ্রুভ কিভাবে করতে পারি আমাদের এই অ্যাপ্রোচটাকে। তো এইটার জন্য এখন আমাদের ধরো নাম্বার থিওরির কিছু কনসেপ্ট লাগবে। ওকে, তো আমাদের এখন এরকম একটা জিনিস লাগবে। ওকে, তো আমরা অর্ডার নামে একটা জিনিস ইউজ করব। আপনি কি লিখতেছেন? হ্যাঁ হ্যাঁ, এখন লিখতেছি। আমি তো দেখতেছি না কিছু। আর আমরা কেউই দেখতেছি না। আগের স্ক্রিনটাই দেখাচ্ছে, আগে যেগুলো লিখছিলেন বোর্ডে ওগুলোই দেখাচ্ছে। আসলেই? হ্যাঁ, একবার ইনিশিয়ালি যা লেখাইছেন শুধু তাই আছে। সিরিয়াসলি? তার মানে আমি এতক্ষণ ধরে যা বলতেছি কিছুই আসে নাই? দাঁড়াও, না স্যার, আপনি তো বলছেন যে আপনি লিখতেছেন না, আপনি দেখেনই নাই। স্যার এই জন্যই বুঝতে একটু কষ্ট হচ্ছিল। ও আচ্ছা, এক মিনিট দাঁড়াও, আমি তাহলে
ওকে, স্যার এতক্ষণ ধরে কি আপনি লিখছেন? দাঁড়াও, তোমরা কি এই স্ক্রিনটা দেখতে পারছো? না স্যার, কিচ্ছু দেখি নাই। না স্যার, দেখো নাই? ও গড, কোনোটাই দেখি আচ্ছা নাই। ঠিক আছে। আয় হায়, তাইলে তো স্যার ইমাজিন করে করে চেষ্টা করছি আচ্ছা, আমি বুঝার। ইউক্লিডের অ্যালগরিদম যেটা বলছিলাম, এটা হলো এই যে এই জিনিসটা বলতেছিলাম। এরকম একটা জিনিস তোমরা আর কি ধরো 7-8 শিখেছিলে, যে আমি ধরো 6 আর 15-র মধ্যে যদি একটা কমন জিসিডি বের করতে চাই, তাহলে আগে 6-কে 15 দিয়ে ভাগ দিতাম, সরি 15-কে 6 দিয়ে ভাগ দিতাম, তারপরে ভাগশেষ 3 আসতো, ঠিক আছে? তারপরে ওই ভাগশেষ যে রিমাইন্ডার যেটা আসতো, ওই রিমাইন্ডার দিয়ে আবার এই 6-কে ভাগ করতাম, তারপরে একদম লাস্ট স্টেপে যে রিমাইন্ডারটা আসতো সেইটাই আর কি জিসিডি। এটা ছাড়া আচ্ছা, বাকি জিনিসপত্র আসলে স্যার খুব বেশি এরপরে না। যদি আবার ভাগশেষ থাকতো তাহলে ওই ভাগশেষকে হ্যাঁ, ওই আবার 3 ভাগশেষকে দিয়ে, দিয়ে আবার আগেরটাকে ভাগ করা লাগে, ঠিক আছে? এটা মানে 3 কে যতক্ষণ পর্যন্ত ভাগশেষ 0 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে। মানে স্যার আগেরটা বলতে ইমিডিয়েট আগেরটা, মানে হ্যাঁ, 3 কে, ইমিডিয়েট আগে। ঠিক আছে। আচ্ছা, ওকে। ওকে, হ্যাঁ আচ্ছা, ওকে, এগুলা তো মোটামুটি বুঝেছো আই গেস। আচ্ছা ঠিক আছে, তারপরে নেক্সট পার্ট শুরু করি। তো এখন আমাদের ধরো এটাকে আরেকটু ইমপ্রুভ করার জন্য নাম্বার থিওরির একটা কনসেপ্ট লাগবে, সেটা হলো একটা নাম্বারের অর্ডার। তোমরা মডুলার অ্যারিথমেটিক পারো? মডুলার অ্যারিথমেটিক বলতে মানে ওই যে a congruent to b mod n, এইটা হ্যাঁ হ্যাঁ স্যার, কি বোঝায় এটা জানো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, ওকে। তো আমাদের হ্যাঁ স্যার ক্লক অ্যারিথমেটিক আর কি। হ্যাঁ হ্যাঁ ইয়েস, বেসিক্যালি এটা। ওকে, হ্যাঁ তো আমাদের অ্যাপ্রোচটা এতক্ষণ কি ছিল, যে আমাদের যেটা বললাম যে পরে যেটা করেছি, যে আমি একটা নাম্বার n এর একটা প্রাইম ফ্যাক্টর বের করতে চাই। তো প্রথম অ্যাপ্রোচ ছিল যে 1 থেকে n-1 পর্যন্ত, 1 2 3 n-1 পর্যন্ত যতগুলা সংখ্যা আছে সবগুলা সংখ্যাকে সংখ্যা দিয়ে n কে ডিভাইড করব। ডিভাইড করে যদি কোনোটা মিলে যায়, যে ভাগশেষ রিমাইন্ডার 0 চলে আসে, তাহলে আমাদের ধরো ওকে আমরা একটা ফ্যাক্টর পেয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটাকে আরেকটু ইমপ্রুভ করলাম, যে ওকে আমাকে n-1 পর্যন্ত চেক করতে হবে না, 1 2 3 থেকে আমি √n পর্যন্ত চেক করে দিই। ওকে, তারপরে আরেকটা বললাম যে ওকে আমাকে ডাইরেক্ট ভাগও করা লাগবে না, আমি যেটা করতে পারি সেটা হলো যে এটা ছিল ধরো আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ 1, তারপরে সেকেন্ড অ্যাপ্রোচ 2, তারপরে আরেকটা অ্যাপ্রোচ হলো 3, যে আমি একটা র্যান্ডমলি একটা নাম্বার নিয়ে গেস করব, ধরো x, ঠিক আছে? তারপরে আমি চেক করব যে এই x আর n এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর আছে নাকি, ঠিক আছে? যদি একটা কমন ফ্যাক্টর পেয়ে যাই, সাপোজ ধরো কিছু একটা m, তার মানে m x কেও ভাগ করে, আবার m n কেও ভাগ করে। ওকে, আর কমন ফ্যাক্টর বের করা খুব সহজ, ঠিক আছে? এটা একটা লগারিদমিক টাইম অ্যালগরিদম আছে, আমি আচ্ছা স্যার, টাইমের মধ্যে এই এমটা বের করে ফেলতে পারবো। তো আমি এইভাবে, কিন্তু আচ্ছা এটা স্যার, আরেকটা কিন্তু এটা একটা ড্রব্যাক হলো যে যে তোমার এনটা যদি অনেক বড় হয়, আর যদি ধরো সাপোজ হ্যাঁ এন ধরো অনেক বড় বড় দুইটা নাম্বারের টাইম, সরি অনেক বড় বড় দুইটা নাম্বারের প্রোডাক্ট, ওকে, যেমন ধরো n = p1 * p2, এরকম যদি হয়, তাহলে মানে দেয়ার ইজ ভেরি লো প্রবাবিলিটি যে তুমি যেই নাম্বারটা ধরো গেস করছো, এই নাম্বারটা আসলে p1 অথবা এটা প্রবাবিলিটি খুব কম। তো এখন আমাদের অ্যাপ্রোচ হবে যে নেক্সট অ্যাপ্রোচ যেটা, সেটা হলো ওকে আমরা আমাদের গেসটাকে আরো ইমপ্রুভ করতে পারি কিনা। সাপোজ আমি একটা গেস করলাম, যেই গেস করে আমি কোনো কমন ফ্যাক্টর পাইনি। ওকে, মানে আমি ধরো এমন একটা এক্স গেস করেছি যাতে আমার কমন ফ্যাক্টর আসছে হলো মানে জিসিডি আসছে 1। ওকে, মানে কোনো কমন ফ্যাক্টর নাই বেসিক্যালি। তো আমি এই গেসটাকে আরেকটু ইমপ্রুভ করতে পারি কিনা। তো এখন আমাদের একটা আসে, যে যদি আমার সাপোজ এরকম এরকম দুইটা নাম্বার থাকে, যে দুইটা নাম্বার কোপ্রাইম বলতে বেসিক্যালি বোঝায় যে দুইটার মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই, মানে এই জিনিসটা বলতে যেটা বোঝাচ্ছি, যদি দুইটা নাম্বারের জিসিডি 1 হয়, তাহলে আমরা এই দুইটা নাম্বারকে কোপ্রাইম বলি। ওকে, জি স্যার। ওকে আমার কাছে যদি এরকম দুইটা নাম্বার থাকে, যে দুইটা নাম্বার কোপ্রাইম, তাহলে আমি এমন একটা নাম্বার আর বের করতে পারবো, ওকে, such that x to the power r
is congruent to 1 mod n। ঠিক আছে? আচ্ছা, তো এইটা কি বোঝায়? এটা বোঝায় হলো যে x যদি গিভেন, মানে এটা একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি? কন্ডিশনটা হলো যে x আর n অবশ্যই কোপ্রাইম হতে হবে। ওকে, gcd of x, n equals to 1, এটা হতে হবে। ওকে, But সৌমিত্র এটা কি 1 mod n নাকি n mod 1? 1 mod n মানে x to the power r congruent to 1 mod n। এখানে একটা ব্র্যাকেট বোঝা যাচ্ছে? আচ্ছা, মানে x to the power r কে আমি n দিয়ে ডিভাইড করব, ঠিক আছে? n দিয়ে ডিভাইড করব, ডিভাইড করার পরে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে রিমাইন্ডার আসবে 1। ওকে, আচ্ছা, ওকে, ইয়েস স্যার। ঠিক আছে? আচ্ছা, যদি এটা এরকম একটা নাম্বার r তখনই পাবো, ওই এরকম একটা নাম্বার r সবসময় পাবো, ঠিক আছে? সবসময় পাবো বলতে বেসিক্যালি যদি মানে জিসিডি 1 নাও হয় তাও পাবো, তখন যদি r ইকুয়াল টু 0 নেই। ওকে, r ইকুয়াল টু 0 নিলে তো 1ই হয়ে যাবে, তখন তো n দিয়ে মড। মানে আমি r বলতে যেটা বুঝাচ্ছি যে ধরো 0 থেকে বড়, গ্রেটার দেন 0, মানে r গ্রেটার দেন 0 বিলংস টু n। r গ্রেটার দেন নন জিরো r পাবো যে x টু দি পাওয়ার r কনগ্রুয়েন্ট টু 1 মড, যদি x আর n কোপ্রাইম হয়। ওকে, ইয়েস স্যার, ইয়েস স্যার। এখন এটা তো ধরো আমি বলে দিলাম আকাশ থেকে বাতাস থেকে যে ওকে পাবো, কিন্তু মানে কেন পাবো এটা চলো একটু আমরা একটু ভিতরে। ওকে, তো এইটার জন্য আচ্ছা, তো এখন ওকে, ধরো আমি এই যে আরটা, ধরো আমি আর এর ভ্যালু, আমি তো একটা নন জিরো আর চাচ্ছি, ধরো আমি x টু দি পাওয়ার 1, x স্কয়ার, x কিউব, এই প্রত্যেকটা সংখ্যা কনসিডার করি, x কিউব ডট 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 ধরো চলছে, ঠিক আছে? এরকম x টু দি পাওয়ার k এইভাবে চলছে, ঠিক আছে? এবার এই প্রত্যেকটা সংখ্যাকে ধরো আমি মড n করলাম। মড n করলাম বলতে মানে প্রত্যেকটা সংখ্যাকে n দিয়ে ভাগ করে প্রত্যেকটা সংখ্যা রিমাইন্ডার বের করব, ঠিক আছে? তো ধরো আমি এরকম k টেন্ডস টু ইনফিনিটি, মানে যত হয় এরকম x এর সব পাওয়ার নিয়ে মড করা শুরু করলাম নগদে। ওকে, তাইলে মড করার পরে ধরো x টু দি পাওয়ার 1 কে মড করলে আমি একটা সংখ্যা পাবো, তারপরে x স্কয়ার কে মড করলে একটা সংখ্যা পাবো, x কিউব কে মড করলে একটা সংখ্যা পাবো। ওকে, সৌমিত্র আমি তোমার নোটেশনে কনফিউজ। কোনটা ভাই? কারণ হচ্ছে তুমি বলতেছো mod n করলে তুমি হচ্ছে সংখ্যাটাকে n দিয়ে ভাগ দিচ্ছ, যেটা ভাগশেষ আসবে সেটাই হচ্ছে mod n, রাইট? সো যেমন, কিন্তু এখানে তুমি বলতেছো যে 1 mod n তো সবসময় 1 আসবে না। না না, 1 mod n না, আমি বলছি যে x টু দি পাওয়ার r কনগ্রুয়েন্ট টু 1 mod n, মানে ওয়েল ভাই নোটেশনালি বললে মানে x টু দি পাওয়ার r কে n দিয়ে ভাগ দিলে যা পাবো, 1 কেও n দিয়ে ভাগ দিলে তাই পাবো, ভাগশেষ আর কি, রিমাইন্ডারটা তাই, মানে 1 কে n দিয়ে ভাগ দিলে তো রিমাইন্ডার 1ই পাবো। আর আমি বলতে চাচ্ছি যে x টু দি পাওয়ার r কে n দিয়ে ভাগ দিলেও রিমাইন্ডার 1, যদি তারা কোপ্রাইম হয়। হ্যাঁ হ্যাঁ, যদি x আর n কোপ্রাইম হয় তাহলে এরকম একটা r পাওয়া যাবে। এটা আমি ধরেন একটা থিওরেম আমি বলতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যে there exists some r greater than 0 such that আপনার x to the power r congruent to 1 mod n হয়। তো এরকম একটা r নাও থাকতে পারে। ওকে, মানে এরকম একটা r যে সবসময় থাকতেই হবে এরকম কোনো কথা নাই, মানে এরকম মনে হইতে পারে যে ওকে এমন x তো থাকতেই পারে যে যেটাকে আমি এখানে বেসিক্যালি কি করছি, মানে x কে বারবার x দিয়ে গুণ করছি। x কে আমি প্রথমে x কে n দিয়ে ভাগ দিলাম, তারপর একটা রিমাইন্ডার বের করলাম, তারপর x ইনটু x কে n দিয়ে ভাগ দিলাম, তারপর একটা রিমাইন্ডার বের করলাম, তারপর x ইনটু x কে n দিয়ে ভাগ দিলাম, তারপর একটা রিমাইন্ডার বের করলাম, বারবার x কে x দিয়ে গুণ করতেছি, রিমাইন্ডার বের করতেছি। তো এরকম হতেও পারে যে আমি বারবার গুণ দিলে মানে কখনোই রিমাইন্ডার 1 পাবো না। ওকে, তো চলো আমরা তো কিন্তু আমি ক্লেম করতেছি যে না, একটা আমি আফটার সার্টেন টাইম, মানে একটা টাইমে যে 1 আসবে। ওকে, এটা কেন হবে? তো আমি যেটা বলতেছিলাম, তো ওকে চলো আমরা x এর সবগুলা পাওয়ারকে n দিয়ে মড করা শুরু করি। x টু দি পাওয়ার 1 কে n দিয়ে মড করব, n দিয়ে মড করব বলতে n দিয়ে ভাগ দিব, মানে ডিভাইড বাই n
and take the remainder. ওকে, এই কাজটা করব। এই কাজটা যদি করি তাহলে ওই তো x1 এর জন্য x টু দি পাওয়ার 1 এর জন্য একটা রিমাইন্ডার পাবো, x স্কয়ার এর জন্য একটা রিমাইন্ডার পাবো, x কিউব এর জন্য একটা রিমাইন্ডার পাবো, টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 5 এরকম মানে প্রত্যেকটা x এর যা যা পাওয়ার আছে আপ টু ইনফিনিটি সবগুলা পাওয়ারের জন্যই একটা করে রিমাইন্ডার পাবো। তো এই যে রিমাইন্ডারের সেট, ওকে, এই রিমাইন্ডারের সেটের কথা চিন্তা করো। এই রিমাইন্ডারের সেটে কয়টা ইউনিক নাম্বার থাকবে কেউ বলতে পারবা? ওপেন কোশ্চেন। if x কয়টা ইউনিক নাম্বার থাকবে? if gcd of x comma n equals to 1, আচ্ছা এই বারবার gcd x comma n equals to 1 এটা লেখা খুব পেইন। আমি gcd x comma n কে সব সময় আর কি x comma just x comma n দিয়ে বোঝাবো, মানে উইদিন ব্র্যাকেট। ওকে, মানে এই জিনিসটা মানে আর কি তোমার gcd x comma n equals to 1 বুঝেই। তো যদি x আর n এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর না থাকে তাহলে এই যে এই সেটটা মানে সেট অফ অল রিমাইন্ডার্স, ঠিক আছে, সেট অফ অল রিমাইন্ডার্স, এই সেটের মধ্যে কয়টা ইউনিক নাম্বার থাকবে? স্যার আমার তো মনে হয় না থাকবে। না থাকবে মানে মানে আমার মনে হয় যেন সবগুলাতেই তো 1 আসার কথা। প্রত্যেকটাই 1 আসার কথা। হাউ? আচ্ছা আমরা ধরো ছোট একটা নাম্বারের জন্য করে দেখি। ধরো সাপোজ আমার n হলো 3 আর আচ্ছা ধরো n equals to 5 নেই, একটা নিলেই হয়, n equals to 5 আর x equals to 3। তাহলে 3 টু দি পাওয়ার 1 কে আমি যদি 5 দিয়ে ভাগ দেই তাহলে রিমাইন্ডার কত আসবে? ও আচ্ছা আচ্ছা, না চেঞ্জ হবে হ্যাঁ 3 আসবে, তাই না? তারপরে 3 স্কয়ার কে যদি 5 দিয়ে ভাগ দেই, 3 স্কয়ার মানে কত? 9, তাহলে 4 রিমাইন্ডার কত আসবে? 4 আসবে। কিন্তু স্যার 4 আর 1 তো একই কথাই আলটিমেটলি, না? 4 আর 1 এক কথা না। 4 মানে 4 কমপ্লিমেন্ট না টু -1 -1 Yes, হ্যাঁ -1 হ্যাঁ আমি 1 চাচ্ছি। মডুলাস হ্যাঁ। তারপরে 3 স্কয়ার 3 কিউব কত? 3 কিউব হলো 27, 27 কে যদি 5 দিয়ে ভাগ দাও তাহলে বা আসবে কত? 2। ওকে, তো এইভাবে একটার পর একটা আসতে থাকবে। আচ্ছা তো আমি আমার কোশ্চেনটা হলো এরকম, আমি ধরো 3 টু দি পাওয়ার 1, 3 স্কয়ার, 3 কিউব, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 5 ডট 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 3 টু দি পাওয়ার ইনফিনিটি সব নাম্বারকে এইভাবে 5 দিয়ে মড করছি। মড করার পরে বা এখানে ধরো ইন জেনারেল n দিয়ে মড করেছি। স্যার সবগুলো এলিমেন্টই পাবো স্যার তাহলে? মানে n এর n সংখ্যক কয়টা এলিমেন্ট পাবো? n টা এলিমেন্ট পাবো। হ্যাঁ, কি কি এলিমেন্ট পাবো বলো তো? বলতে পারবা? মানে n টা এলিমেন্ট পাবো বলতে তুমি কি বলতে চাচ্ছ যে 1 2 3 ডট 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 n এগুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা প্রথম ব্যাপার হলো যে আমি যখন কোনো কিছুকে n দিয়ে ভাগ দিয়ে রিমাইন্ডার নিব, রিমাইন্ডার বলতে আমরা রিমাইন্ডার বলতে যেটাকে বুঝি সেটা হলো ধরো রিমাইন্ডারটা তো অবশ্যই n এর চেয়ে ছোট হতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে n তো পাবো না। আচ্ছা আচ্ছা, তাইলে 0 থেকে n-1 পাবো। ঠিক আছে, 0 থেকে n-1 পাবো, n-1 পর্যন্ত পাবো। ওকে, এবং এটা খালি পাওয়ারের মড করার জন্য না, আমরা যে কোনো সময় যদি মড করি তাহলে এইটাই হয়, ঠিক আছে? মড করলে আমার মানে আমি যে কোনো সংখ্যাকে মড করলে তো আমি 0 থেকে n-1 এর মধ্যে একটা সংখ্যা পাবো, অর্থাৎ n এর চেয়ে ছোট, ঠিক আছে? তাইলে আমার এই যে সেটটা, এই সেটের মধ্যে ইউনিক এলিমেন্ট থাকতে পারে এট মোস্ট n, ঠিক আছে? তার মানে বলতে পারো যে ধরো আমি x টু দি পাওয়ার 1 থেকে x টু দি পাওয়ার n পর্যন্ত যেই রিমাইন্ডার গুলা পাবো, ঠিক আছে, x টু দি পাওয়ার n+1 থেকে n+n পর্যন্ত সেম রিমাইন্ডার গুলাই পাবো, ঠিক আছে? তারপরে আবার n+1 থেকে n+n+n পর্যন্ত আবার সেম রিমাইন্ডার গুলাই পাবো। মানে জিনিসটা কাইন্ড অফ রিপিট হচ্ছে রিমাইন্ডার গুলা। এটা বুঝতে পারছো? জি স্যার। রিপিটেটিভ এটা কেমনে বলতে পারো পাওয়ারের উপরে? হ্যাঁ ভাই, মানে হচ্ছে যে পিরিয়ডিক এটা তো বলতে পারবো না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ইয়েস, মানে এলিমেন্ট গুলো রিপিট হবে বাট এক্সাক্ট সেম অর্ডারে যে রিপিট হবে এটা আসলে এখন বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস। বা ইভেন তোমার মানে x টু দি পাওয়ার n এর ভিতরে যে তোমার n টাই ইউনিক নাম্বার থাকবে এমনও না। ইয়েস, এটাও ডেফিনেটলি ট্রু। মানে আমি বললাম ভাই এট মোস্ট n টা। হ্যাঁ দ্যাটস কারেক্ট, বাট মানে
এর চেয়ে কমও হতে পারে, এমনও হতে পারে যে আমার দুইটা সংখ্যাই বারবার আসতেছে, ঠিক আছে, এরকম হতে পারে, এক্স্যাক্টলি ঠিক আছে, বাট এনটার চেয়ে বেশি সংখ্যা কখনোই পাবো না। ওকে, এটা ক্লিয়ার সবার? ইয়েস স্যার। কেউ রিপ্লাই দিতেছো না? ইয়েস স্যার, হ্যাঁ রিপ্লাই দিচ্ছি স্যার, শুনতেছেন না? আচ্ছা ঠিক আছে, ওকে। তার মানে এই সবগুলা পাওয়ারকে যদি আমরা মড করি এট মোস্ট এনটা ইউনিক নাম্বার পেতে পারি, ঠিক আছে, এন এর চেয়ে কমও হতে পারে বাট এর চেয়ে বেশি কখনো হবে না। এবার তাইলে আমরা আরেকটা যাই। ওকে, আচ্ছা ওকে। তো আমাদের আগের ইয়েটা ছিল যে আমরা এরকম পাওয়ার নিয়েছি সব, ধরো x টু দি পাওয়ার 1 x স্কয়ার x কিউব ডট 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 x টু দি পাওয়ার k টেন্ডস টু ইনফিনিটি, এটাকে মড n করেছি। মড n করার পরে আমি রিমাইন্ডারের একটা সেট পেয়েছি। ওকে, দিস ইজ দ্য সেট অফ অল রিমাইন্ডার্স, সেট অফ অল রিমাইন্ডার্স, ঠিক আছে। এই সেটের মধ্যে এট মোস্ট nটা ইউনিক রিমাইন্ডার থাকতে পারে। এই রিমাইন্ডার গুলা কি কি? এই রিমাইন্ডার গুলা হলো 0 1 2 এট মোস্ট, এগুলা থাকতে পারে, ঠিক আছে, 0 1 2 থেকে n-1 পর্যন্ত। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস ক্লেম করছি, যে ক্লেম হলো রিমাইন্ডার কখনো 0 হবে না। রিমাইন্ডার কখনো 0 হবে না, মানে এই যে রিমাইন্ডার, মানে তোমরা বলেছো যে পসিবল রিমাইন্ডার এইগুলা হতে পারে, আমি বললাম যে 0 কখনো একটা পসিবল রিমাইন্ডার হবে না। 0 হইলে তো স্যার ইয়া হয়ে যাবে না, মানে ডিভাইড করছে। ইয়েস, এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক আছে, মানে ধরো আই হ্যাভ সাম x টু দি পাওয়ার k কনগ্রুয়েন্ট টু 0 mod n, এরকম আসলো, একটা রিমাইন্ডার 0 আসলো। এটার মানে কি? এটার মানে হলো x টু দি পাওয়ার k কে n দিয়ে ভাগ দিলে মানে 0 পাওয়া যায়। তাইলে অবশ্যই x মানে n must be a factor of x to the power k, তাই না? This implies that n is a factor of x to the power k. এটা কি বুঝতে পারতেছো সবাই? ইয়েস স্যার। ঠিক আছে, কিন্তু আমরা ধরেছিলাম কি যে x আর n এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই, তাই না? তো x আর n এর মধ্যে যদি কোনো কমন ফ্যাক্টর না থাকে তাহলে x টু দি পাওয়ার k আর n এর মধ্যে তো কোনো কমন ফ্যাক্টর থাকবে না, তাই না? হ্যাঁ। মানে does this make sense? হ্যালো, জি স্যার। ঠিক আছে, আচ্ছা, তো x আর n এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর না থাকলে x টু দি পাওয়ার k আর n এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না। x টু দি পাওয়ার k আর n এর মধ্যে যদি কমন ফ্যাক্টর না থাকে তাহলে n অবশ্যই কখনোই x টু দি পাওয়ার k কে ভাগ করতে পারবে না, কারণ যদি n যদি x টু দি পাওয়ার k কে ভাগ করতে পারতো তাহলে তো আমরা তো জিসিডি করলে x টু দি পাওয়ার k আর n এর জিসিডি করলে n পেতাম, 1 পেতাম। হ্যাঁ, ওকে, তো যেহেতু এটা পাচ্ছি না তাহলে আমার এইটা কখন মানে এইটা যদি ট্রু হয় তাহলে এইটা কখনো ট্রু হতে পারে। ওকে, তাইলে আমি 0 পাবো না। তো 0 যদি না পাই, 0 যদি না পাই তার মানে আমি এট মোস্ট n-1 টা ইউনিক রিমাইন্ডার পাবো, তাই না? ওকে, x ইউনিক n-1 ইউনিক। স্যার আপনার উইন্ডোজ অ্যাক্টিভেট করেন নাই। আচ্ছা ওকে, তো n-1 টা ইউনিক রিমাইন্ডার পাবো। তো আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, তাহলে ধরো আমি এবার আচ্ছা আমার ওই আগের ওই জায়গায় ফেরত যাই। ধরো আমি এবার একেবারে ইনফিনিটি পর্যন্ত না যেয়ে প্রথম n টা পাওয়ারের রিমাইন্ডার নিলাম, x টু দি পাওয়ার 1 x টু দি পাওয়ার 2 x কিউব x টু দি পাওয়ার 4 ডট 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 x টু দি পাওয়ার n-1 x টু দি পাওয়ার n। ওকে,
আচ্ছা, তো আমি যেহেতু বললাম যে at most n-1 টা ইউনিক রিমাইন্ডার পাইতে পারবো, তাহলে ধরো এখানে এই যে 1 থেকে n-1 পর্যন্ত যে পাওয়ার গুলা, ঠিক আছে, এই 1 থেকে n-1 টা পর্যন্ত পাওয়ারের মধ্যে ধরো যে রিমাইন্ডার গুলা আসছে, ধরো এইটার মধ্যে at most n-1 টা রিমাইন্ডার থাকতে পারে। আমার x টু দি পাওয়ার n এর জন্য যে রিমাইন্ডারটা পাবো, ওকে, এই যে রিমাইন্ডারটা পাবো, এই রিমাইন্ডারটাকে অবশ্যই এই সেটের কোন রিমাইন্ডারের সাথে ম্যাচ করতে হবে। আরেকবার বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে বুঝছি। হ্যাঁ বুঝতে পেরেছো? অবশ্যই। হ্যাঁ আমাদের হ্যাঁ, যেহেতু n-1 টা ইউনিক রিমাইন্ডার থাকতে পারে, তাহলে আমি হ্যাঁ x টু দি পাওয়ার 1 থেকে x টু দি পাওয়ার n-1 পর্যন্ত যে রিমাইন্ডার গুলো পাবো, ওই কোন একটা রিমাইন্ডারের একটাই অবশ্যই x টু দি পাওয়ার n এর রিমাইন্ডার হবে। ইয়েস স্যার। জি স্যার। ঠিক আছে, ধরলাম না সৌমিত্র, আমি তো এটাই বলতেছিলাম যে তোমার মানে I agree that you can have n-1 unique remainders, but I don't agree যে তোমার x to the power 1 থেকে x to the power n-1 এর ভিতরে n-1 টা ইউনিক রিমাইন্ডার চলে আসবে। সেইটা তো আসবেই ভাই। কেন আসতে হবে কেন? আচ্ছা মানে তুমি আমার কথাটা বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে ওকে ঠিক আছে, তাইলে যদি x টু দি পাওয়ার 1 আর, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমার আর্গুমেন্টটা আসলে ওইটার উপরে ডিপেন্ড করে না, মানে আই বেসিক্যালি নিড টু পাওয়ারস যাদের রিমাইন্ডার সমান হয়। ওকে, তো আমার যদি x টু দি পাওয়ার n এর x টু দি পাওয়ার n-1 এর মধ্যে n-1 টা রিমাইন্ডার না আসে, তার মানে আমার x টু দি পাওয়ার n-1 এর মধ্যেই দুইটা রিমাইন্ডার সেম আসছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, ইয়া সো আমার ইউনিক হবে এমন কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক, হ্যাঁ ভাইয়ের লজিকেও ঠিক আছে, বাট হ্যাঁ ঠিক আছে। তো আমার প্রমাণ করার জন্য এটাই দরকার যে ধরো মানে আমার এমন দুইটা পাওয়ার থাকবে যে দুইটা পাওয়ারের রিমাইন্ডার সেম হবে, মানে ইফ আই ডিভাইড বাই n তাহলে রিমাইন্ডার সেম পাবো। এটা আমার মনে হয় ওরা যেভাবে করতে পারে, মানে তুমি যেভাবে স্টেট করতে পারো, ওটা হচ্ছে যে আমার অ্যাট লিস্ট x টু দি পাওয়ার n পর্যন্ত যাইতে হবে, যাতে আমি চাই যে যেখানে দুইটা এলিমেন্ট ওই একই থাকে। ইয়েস হ্যাঁ, দ্যাট ইজ, আমার এটাই পাওয়া দরকার। আমি যদি x টু দি পাওয়ার n পর্যন্ত নেই, তাহলে অ্যাট লিস্ট দুইটা ঠিক পাবো। হ্যাঁ, এর আগেও পাইতে পারি, কিন্তু এর আগেও পাইতে পারি, বাট এরপরে হয়তো পাওয়া যাবে, মানে অ্যাট লিস্ট x টু দি পাওয়ার n পর্যন্ত যাওয়া লাগে ওয়ার্স্ট কেসে। হ্যাঁ আমার হ্যাঁ দুইটা বুঝতে পারছি। ঠিক। আচ্ছা, ওকে, তো এরকম দুইটা পেলাম, তো এরকম দুইটা যদি পাওয়া যায়, তাহলে ধরো আমি এবার একটু ম্যাথমেটিক্যাল কেরিকেচি করি, করে যেটা আনা যায় সেটা হলো, ধরো এই দুইটার মধ্যে যে কোনো একটা বড় পাওয়ার হবে আর একটা ছোট পাওয়ার হবে, ধরে নিলাম আমি a এর পাওয়ারটা বড়। ওকে, সাপোজ উইদাউট লস অফ জেনারেলিটি ধরে নিলাম a গ্রেটার দেন b, তাহলে আমি লিখতে পারি যে x টু দি পাওয়ার a, আমি এটা একটু নিচে যাই, লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস x টু দি পাওয়ার b কনগ্রুয়েন্ট টু 0, বা x টু দি পাওয়ার b যদি কমন নেই, যেহেতু b ছোট, x টু দি পাওয়ার a মাইনাস b মাইনাস 1 কনগ্রুয়েন্ট টু 0 মডেল। ওকে, এই লাইনটা কি বুঝতে পেরেছো? এই উপরে এই লাইনটা থেকে এই লাইনে কিভাবে আসলাম? ইয়েস স্যার, বুঝতে পারছি। সবাই কি বুঝতে পেরেছো? না বুঝলে বলো একটু আমাকে। এখানে কিছুই করি নাই, ধরো x টু দি পাওয়ার b টা ওই সাইডে নিয়ে x টু দি পাওয়ার b কে কমন নিয়েছি। ওকে, আচ্ছা, কমন নেওয়ার পরে আমার লেফট হ্যান্ড সাইডে এরকম একটা জিনিস আসছে, দ্যাট ইজ কনগ্রুয়েন্ট টু 0 মডেল। এটার মানে কি, যেহেতু 0 কনগ্রুয়েন্ট টু 0 মডেল, এটার মানে হলো যে n ইজ এ ফ্যাক্টর অফ এই জিনিসটা, এই যে x টু দি পাওয়ার b ইনটু x টু দি পাওয়ার a মাইনাস b মাইনাস 1, এই জিনিসটাকে n ডিভাইড করে, মানে রিমাইন্ডার 0। ওকে, কিন্তু আমরা যেটা দেখলাম যে ইফ x and n আর কো-প্রাইম, তাহলে x টু দি পাওয়ার b আর n ও কো-প্রাইম হবে, রাইট? স্যার একটু হোল্ড করেন, এই জিনিসটাকে n ডিভাইড করে, মানে আমার কাছে কেন দুইটা স্যার? সংখ্যা আছে, ঠিক আছে, দুইটা সংখ্যা আছে, ধরো হ্যাঁ। a আর b, আমি পেলাম যে a ইনটু b কনগ্রুয়েন্ট টু 0 মডেল, তার মানে কি, মানে a ইনটু b কে n ভাগ করে, ঠিক আছে? ওকে, আচ্ছা, মানে 0 মডেল বলছে তো, 0 মডেল মানে 0 মানে যে ভাগ করলে ভাগশেষ 0 থাকে।
আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 না স্যার, ওই যে এই আমরা মানে এক্স টু দি পাওয়ার বিটাকে যখন ওই পাশে নিয়ে গেছি তখন এই পাশে জিরো হইছে, তো হ্যাঁ মড এনটা এই পাশেই রয়ে গেছে। হ্যাঁ মডুলার অ্যারিথমেটিক। আচ্ছা, এইটার তাইলে তো আগে একটু মডুলার অ্যারিথমেটিক পড়ানো দরকার ছিল। হ্যাঁ মডার্নটা এইভাবে থাকে, মানে দ্যাটস হাউ ইট ওয়ার্কস। তোমাদের অ্যালগরিদম কোর্সে তো মডুলার অ্যারিথমেটিক একটু পড়ানোর কথা, পড়ায় নাই? স্যার না অ্যাবস্ট্রাক্ট স্যার অ্যালজেব্রা একটু করছিলাম, কিন্তু মানে ওখানে এই টাইপের ছিল না, মানে মানে ওয়েল আরো আমার তোমার এই ভাগশেষের মানে ভাগশেষের নোটেশনটা, এই নোটেশনটা এমন ভাবে কাজ করে যে তুমি আর কি ইচ্ছা মতো সাইড চেঞ্জ করতে পারবা। ইকুয়াল টু সাইনের এক পাশ থেকে আরেক পাশে যেরকম নেওয়া যায়, এরকম এখানেও এক পাশ থেকে আরেক পাশে নেওয়া যায়। আচ্ছা আচ্ছা ঠিক ওকে। আছে, আচ্ছা তো এক পাশ থেকে আরেক পাশে নিলে এই সাইডে জিরো হয়ে যাবে, তারপরে এই সাইডে দুইটা নাম্বার চলে আসবে। এখন আমি পেলাম কি, আমার কাছে এমন দুইটা হ্যাঁ, নাম্বার আছে যে দিস নাম্বার যাদেরকে ইনটু দিস নাম্বার হ্যাঁ কনগ্রুয়েন্ট টু জিরো মডেল, মানে এই দুইটা নাম্বারের প্রোডাক্টকে এন দিয়ে ভাগ করলে রিমাইন্ডার জিরো আসে। জিরো আসে, হ্যাঁ ওকে, ওকে তার মানে এন এই দুইটা নাম্বারকে ভাগ করে। কিন্তু ওকে। আমরা যেটা বলেছিলাম যে ধরো এই যে এক্স, ঠিক আছে, এই এক্স আর এন এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই, রাইট? হুম, হ্যাঁ এন অবশ্যই এই এক্স টু দি পাওয়ার বি কে ভাগ করতে পারবে না। এন পারবে না, হ্যাঁ হ্যাঁ cannot divide x to the power b, হুম রাইট? আচ্ছা, ইয়েস স্যার। তাহলে n মানে আমি দুইটা সংখ্যার গুণফলকে n ভাগ করে, কিন্তু এই সংখ্যাটাকে n ভাগ করতে পারবে না। তাহলে অবশ্যই n বাকি যে সংখ্যাটা আছে সেটাকে ভাগ করবে, হুম হ্যাঁ রাইট? therefore n divides তোমার এই যে বাকি ও যে সংখ্যাটা আছে ম্যান, x to the হাই power হাই কি হয়ে গেল? minus b, মানে a minus b minus 1। ঠিক আছে, আছো নাকি? ইয়েস স্যার হ্যাঁ আছি, স্যার ঠিক এটা আছে কি হয়ে গেল স্যার? মানে তো এখন এখন এটাকে কিভাবে লিখতে পারি? এখন এটাকে লিখতে পারি হলো মানে x টু দি পাওয়ার a minus b minus 1 congruent to 0 mod n। ওকে, তারপর 1 টাকে যদি এই সাইডে নিয়ে যাই তাহলে x টু দি পাওয়ার a minus b congruent to 1 mod। ও শিট ম্যান। ওকে, এবং যেহেতু a b এর চেয়ে বড়, তাইলে এই জিনিসটা must be greater or equal 1। ঠিক আছে, তার মানে আমরা একটা নন জিরো পাওয়ার পেয়েছি, এক্স এর এমন একটা নন জিরো পাওয়ার পেয়েছি যে পাওয়ারকে তোমার এন দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়। ওকে, তো এইটাই আর কি তোমার স্যার এটা তো ম্যাজিক হয়ে গেল। ঠিক আছে, মানে এতক্ষণ ধরে ব্রুট ফোর্স ইউজ করতেছি, কত কিছু করতেছি, এত সিম্পল ছিল। আচ্ছা ওকে, তো হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা কি প্রমাণ করলাম? আমরা প্রমাণ করলাম যে যদি আমাদের এমন একটা সংখ্যা থাকে যেই সংখ্যা n এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই, তাহলে আমরা ওই সংখ্যার এমন একটা পাওয়ার সবসময় পাবো, মানে নন জিরো এমন একটা পাওয়ার সবসময় পাবো যেই পাওয়ারটা তোমার যেই পাওয়ারকে তোমার n দিয়ে ডিভাইড করলে ইয়ে পাওয়া যাবে, কি জানি 1 পাওয়া যাবে। এবং আমরা আরেকটা জিনিস প্রুফ করে ফেলছি, সেটা হলো যে এই যে পাওয়ারটা পাবো, এই পাওয়ারটা ধরো এইটাকে নাম দিলাম আর, ঠিক আছে, আর নাম দিলাম, এই আর মাস্ট বি লেস দেন এন, অবশ্যই এন এর চেয়ে ছোট হবে। কেন? কারণ আমাদের এই যে এ আর বি সিলেক্ট করেছিলাম, এ আর বি কি এন এর চেয়ে ছোট ছিল না? হ্যাঁ ছিল ছিল। তাহলে এ মাইনাস বি তো ডেফিনেটলি এন এর চেয়ে ছোট হবে। হ্যাঁ ঠিক আছে, তার মানে আমরা যদি মানে 1 থেকে n মাইনাস 1 এর মধ্যেই একটা পাওয়ার পেয়ে যাব, এমন একটা পাওয়ার পেয়ে যাব যেই পাওয়ারকে তোমার n দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1 পাওয়া যায়। ওকে, আচ্ছা ইয়েস স্যার, বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার মোটামুটি জি বুঝতে স্যার পারছি। আচ্ছা, ঠিক আছে, ওকে, তো এইটা ছিল। আচ্ছা, তাহলে এখন এত এত যুদ্ধ কেন করলাম? ঠিক আছে, এত যুদ্ধর মানে কারণ কি, লাভ কি? ওকে ওকে, আচ্ছা, তো আমাদের আচ্ছা আমি একটু পিছনের একটা জায়গায় ফেরত যাই। আমাদের অ্যাপ্রোচ গুলো কি কি ছিল? এই যে আমাদের
ফার্স্ট অ্যাপ্রোচ ছিল হলো একেবারে ধরো একেবারে 1 থেকে n-1 পর্যন্ত ভাগ করতে থাকবো, তারপরে রুটিন দিয়ে ভাগ করব। তারপরে একটা অ্যাপ্রোচ হলো যে থার্ড অ্যাপ্রোচ ছিল যে র্যান্ডম একটা নাম্বার সিলেক্ট করব, ওই নাম্বার আর আমি যেই নাম্বার প্রাইম ফ্যাক্টর বের করতে যাচ্ছি তাদের মধ্যে তোমার কমন ফ্যাক্টর আছে নাকি না সেটা। ওকে, আর তারপরে বের করলাম যে ওকে, কিন্তু এইটা তো এইভাবে র্যান্ডমলি অনেকগুলো নাম্বার চেক করা লাগবে। তো ফোর্থ অ্যাপ্রোচ হলো যে আমরা যে আন্দাজে যে অ্যাপ্রোচটা ধরলাম, মানে আন্দাজে যে নাম্বারটা ধরলাম যে যেই নাম্বার মানে এক্স আর এন এর মধ্যে যে কোনো কমন ফ্যাক্টর নাই, ওকে, তো এই আন্দাজে ধরাটাকে একটু ইমপ্রুভ করা যায় নাকি। তো যদি এক্স আর এন এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর না থাকে তাহলে আমরা এবার ফোর্থ অ্যাপ্রোচে আসি। যদি এক্স আর এন এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর না থাকে তাহলে আমরা এইমাত্র দেখলাম যে আমরা এমন একটা নাম্বার আর পাবো, we will find some r, we will find some r, r এর বৈশিষ্ট্য কি হবে যে r 0 থেকে বড় হবে আর n থেকে ছোট হবে। ওকে, অ্যাকচুয়ালি r 1 এর থেকেও বড় হবে, কেন বলো তো? কারণ এ আর বি তো পূর্ণ সংখ্যা, হ্যাঁ আর হচ্ছে এ গ্রেটার দেন বি। তো 1 এর থেকে বড় হবে, এটা থেকে এখান থেকে বলা যায়। এমন হতে পারে যে a = 3 b = 2, তাহলে তো r = 1 হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। কিন্তু স্যার ওরা তো একটার মানে একটার গুণিতক আরেকটা, মানে হচ্ছে যে কিভাবে বলবো, মানে মানে ইউনিক না, মানে ফার্স্টেরটা যদি ফার্স্টেরটা ওই স্লাইডটা দেন স্যার, আগের স্লাইডটা। আচ্ছা দাঁড়াও, আগের স্লাইডটা এটা? হ্যাঁ আগেরটা, হ্যাঁ এটা। তো না এটা না স্যার, আর আচ্ছা এখানেও আছে যে x⁴, x⁴2, x⁴3। তো এখানে তো আমার ওই যে মানে n-1 টা এলিমেন্ট আছে না টোটাল, তো এরা তো n-1 করে রিপিট মোস্ট n-1। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এর কমেও কিন্তু রিপিট তো হবে, মানে মানে একটাই তো বারবার হবে না, সবগুলো তো সেম হবে না, তাই না? সবগুলা সেম, সবগুলা সেম হইতেও পারে, এখন হবে না কিনা এটাই কথা, সবগুলা সেম হবে না কিনা আমি জানি না, হইতেও পারে, আপাতত দৃষ্টিতে তো বোঝা যাচ্ছে না। মানে এমনও হইতে পারে যে x⁴n এর জন্য যে রিমাইন্ডার আছে 2 এর জন্য একই রিমাইন্ডার চলে আসলো, হয়তো। অবশ্যই একটা রিমাইন্ডার তো 1 পাবোই, তো সবগুলো মানে এইটার মধ্যে তো যে কোনো একটা রিমাইন্ডার 1 পাওয়া যাবে। তো সবগুলো রিমাইন্ডার যদি সেম হয় তাহলে সবগুলো রিমাইন্ডারই 1 হইতে হবে। তো বলা যায়, কিন্তু এখান থেকে যে r > 1 হবে এটা তো পাওয়া গেল না, তাইলে তো r = 1 হইতো। ঠিক আছে, আমি বলছি যে r = 1 হবে না, আর আসলে একের চেয়ে বড়ই হবে। কেন বলো? ওয়েল, আমাদের এই প্রবলেমের জন্য r একের চেয়ে বড়ই হবে। জিসিডি এর সাথে কন্ট্রাডিকশন করে প্রুভ করা যায়, রাইট? মানে আচ্ছা ঠিক আছে, এটা হলো তাদের যে আমরা যে x গুলো সিলেক্ট করতেছিলাম, মানে ফর আওয়ার x আমরা যে x গুলো সিলেক্ট করছিলাম, x গুলা কি n এর চেয়ে ছোট x সিলেক্ট করছিলাম না? মানে আমি চেক করব, মানে আমি তো এই কাহিনী করছি যে আমি একটা নাম্বার নিব x আর n এর মধ্যে কমন ফ্যাক্টর বের করব, রাইট? ঠিক আছে, x আর n এর মধ্যে কমন ফ্যাক্টর বের করব। তো তোমার আমি তো x এর চেয়ে ছোট সংখ্যা, সরি n এর চেয়ে ছোট সংখ্যা নিয়ে কমন ফ্যাক্টর বের করার চেষ্টা করব, তাই না? জি স্যার। আচ্ছা, তো যদি আমার r এর ভ্যালু 1 হয় সেটা মানে কি? সেটা মানে হলো x⁴1 congruent to 1 mod n, তাই না? এটা কি বুঝতে পারছো? হ্যাঁ তাই। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছো যে আমরা মানে n এর চেয়ে ছোট সংখ্যা নিয়েই যে চেক করছিলাম এতক্ষণ যে x আর n এর মধ্যে কমন ফ্যাক্টর আছে নাকি? n এর চেয়ে বড় সংখ্যা নিয়ে চেক করলে তো লাভ নাই। কেন লাভ নাই বলি, যে সাপোজ আমি বের করতে চাই যে 15 এর ফ্যাক্টর গুলা কি কি। আমার এই x নেওয়ার অ্যাপ্রোচ যেটা ছিল সেটা হলো, ধরো আমি একটা সংখ্যা নিলাম 6, ঠিক আছে, তারপরে 15 আর 6 জিসিডি করলাম, জিসিডি করে পাইলাম হলো 3, তার মানে 15 কে 3 দিয়ে ভাগ যায়, 6 কেও 3 দিয়ে ভাগ যায়, ঠিক আছে। তো আমি যদি ছোট সংখ্যা নিয়ে যে একটা জিসিডি পাই, মানে 1 এর চেয়ে বড় একটা জিসিডি পাই, তাহলে আমি একটা ফ্যাক্টর পাবো। কিন্তু ধরো আমি একটা বড় সংখ্যা নিলাম, সাপোজ 15 আর 30, 15 আর 30 এর জিসিডি কত বলতে পারবে কেউ?
মনে মানে নাই, মানে মনে এমন নাই বলতে করতে হবে। 15 15 না, 15ই তো হবে স্যার। মানে এমন সবচেয়ে হ্যাঁ বড় সংখ্যা যেটা দুইটা সংখ্যাকে ভাগ করে, 15ই হবে না? হ্যাঁ তো বড় সংখ্যা নিয়ে যদি আমরা চেক করি যে এমন সংখ্যা তো সিলেক্ট করেই ফেলতে পারি যে যেই সংখ্যার জন্য তোমার মানে জিসিডিটা যেই সংখ্যার ফ্যাক্টর বের করতে যাচ্ছে ওটা সমান। তো 15 কে ভাগ করে, ওকে ভাগ করে ঠিক আছে, কিন্তু আমরা তো তাই এটা দিয়ে তো 15 ফ্যাক্টর বের হলো না। যেমন এখান থেকে তো 15 একটা ফ্যাক্টর বের হয়ে গেছে ধরো 3, কিন্তু এখান থেকে তো 15 ফ্যাক্টর 15, আমার তো 15 ছাড়া অন্য ফ্যাক্টর গুলো হয়, তাই না? হ্যাঁ তো বড় সংখ্যা নিয়ে তুমি যে নাম্বারকে ফ্যাক্টরাইজ করতে যাচ্ছ তার চেয়ে বড় সংখ্যা নিয়ে জিসিডি বের করে আসলে মানে এখন এমন বড় সংখ্যা হতেও পারে যে যেটার জন্য জিসিডিটা ছোট আসতে পারে, কিন্তু আমরা এরকম চেকিং কেন করি? আমরা তো ছোট সংখ্যা দিয়ে চেক করে আরো সুবিধা, ঠিক আছে? তো ছোট সংখ্যা দিয়ে হ্যাঁ চেক করে আরো সুবিধা হলো অ্যাটলিস্ট ইউ হ্যাভ আ বাউন্ড, যে ধরো আমি রুট এন পর্যন্ত চেক সংখ্যাগুলো চেক করলেই হয়ে যায়, তুমি বড় সংখ্যা তো কত দূর পর্যন্ত যাবা, ঠিক আছে? তো আমরা সবসময় ছোট সংখ্যা নিয়ে যে সংখ্যাকে ফ্যাক্টরাইজ করতে যাচ্ছি তাতে ছোট সংখ্যা নিয়ে চেক করতে চাচ্ছি যে কমন ফ্যাক্টর আছে। স্যার তাহলে কি মানে x পাওয়ার n যেটা বলছেন ওইটা n থেকে ছোট এটা বলতে চাচ্ছেন? x টু দি পাওয়ার n টা n থেকে ছোট সেটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি x ইজ n থেকে, x n থেকে, একটা ছোট বলতে যাচ্ছে। x n থেকে ছোট বলছি। আচ্ছা, তারপরে বললাম যে আমার যে r এর ভ্যালুটা বের হবে এই r এর ভ্যালু আসলে 1 এর চেয়ে বড় হবে। স্যার ওটা তো প্রুফ হলো না। আচ্ছা, এটা কেন হবে? এটা হলো সাপোজ মানে 1 এর চেয়ে ধর যদি 1 আসতো, আমার অপশন কি 0 1 ডট ডট অন্য কিছু, 0 থেকে তো বড় চাচ্ছি, x টু দি পাওয়ার 0 তো 1 আসবেই সবসময়, ওকে? হ্যাঁ আর x টু দি পাওয়ার 1 যদি মানে r এর ভ্যালু যদি 1 চলে আসে তাহলে x টু দি পাওয়ার 1 কনগ্রুয়েন্ট টু 1 হবে, তার মানে কি x মাইনাস 1 কনগ্রুয়েন্ট টু 0 হবে, রাইট? হ্যাঁ এইটার মানে কি? এইটার মানে হলো n ডিভাইডস x মাইনাস 1, রাইট? 6 - 1 হ্যাঁ এটা কি বুঝতে পারছো n কেন ডিভাইড Yes, x sir, মাইনাস 1 বুঝছি, হবে? হ্যাঁ। আচ্ছা, Yes, sir. x যদি n এর চেয়ে ছোট হয়, x মাইনাস 1 n এর চেয়ে ছোট হবে না? হুম তো n এর চেয়ে ছোট একটা সংখ্যাকে n কেমনে ভাগ করবে? এটাই তো কথা। মানে করবে না, ঠিক আছে? যেহেতু বুঝতে করবে পারছি। না তাহলে r এর ভ্যালু 1 হতে পারবে না। বুঝতে পারছি। বুঝেছো কি? তাহলে জি স্যার। অ্যাটলিস্ট একটা পিরিয়ডিসিটি থাকতে হবে না? পিরিয়ডিসিটি তো থাকবেই। আচ্ছা, পিরিয়ডিসিটি কিভাবে থাকবে এটাতে আসতেছি, বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি যে r এর যে ভ্যালুটা পাবো ওই ভ্যালুটা আসলে একের থেকে বড়ই পাবো, ঠিক আছে? একের থেকে বড় পাবো আর n এর চেয়ে ছোট পাবো, হ্যাঁ স্যার। ওকে? তো এখন দেখো তো ডিউ টু দ্য আচ্ছা স্যার আরেকটা এক্সিস্টেন্স অফ, কোশ্চেন স্যার। স্যার ওই যে যদি আমার ওই যে মনে করেন যে রিপিটটা n-1 এর আগেই হয়ে যায়, ঠিক আছে, তখনও তো আমার দেখা যেতে পারে যে ইয়াটা মানে ওই যে x টু দি পাওয়ার 8টা আমার n থেকে ছোট হয়ে যাচ্ছে, ওইটা হইতে পারে না তখন? হ্যাঁ, n থেকে তো ছোট হবে, কারণ আমি যে পাওয়ার গুলা নিচ্ছি ওই তো যেটা বললাম যে x টু দি পাওয়ার a, আমাদের এই প্রুফটা কিভাবে করেছিলাম? প্রুফটা করেছিলাম হলো এমন দুইটা পাওয়ার পেয়েছিলাম যে দুইটা পাওয়ারের রিমাইন্ডার সমান চলে আসছে, তাই না? তো এই দুইটা পাওয়ার যেহেতু n থেকে ছোট ছিল, মানে হ্যাঁ a লেস দেন n ছিল, আবার b ও লেস দেন n ছিল, তাহলে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। a মাইনাস b তো হ্যাঁ লেস দেন n ই হবে। হ্যাঁ ঠিক আছে, এটাই তো বললেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তো এই সংখ্যা 8, এই 8টাকে বলে হলো অর্ডার মানে যেভাবে বলে সেটা হলো যে ইফ x টু দি পাওয়ার r মানে লোয়েস্ট পাওয়ার, ঠিক আছে, ইফ x টু দি পাওয়ার r কনগ্রুয়েন্ট টু 1 mod n হয় তাহলে উই সে দ্যাট r ইজ the order of x with respect to n. আচ্ছা, এটা একটা জাস্ট টেকনিক্যাল জার্গন, ওকে? আচ্ছা, তো এই অর্ডারের এক্সিস্টেন্সের জন্য আমাদের আসলে ওই যে আমরা যেই কাজটা করতেছিলাম, আমাদের কি কাজ করছিলাম যে আমি x এর পাওয়ার নিচ্ছিলাম একটার পর একটা,
x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার 3, ঠিক আছে, ডট 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 এইভাবে চলছে, ঠিক আছে। এই তারপরে এটাকে মডার্ন করছিলাম, মডার্ন করার পরে এক গাদা রিমাইন্ডার পাচ্ছি, অনেকগুলো রিমাইন্ডার পাচ্ছিলাম। এই রিমাইন্ডারের স্ট্রাকচারের মধ্যে একটা পিরিয়ডিসিটি চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, কেন পিরিয়ডিসিটি আসছে দেখো, এই যে x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার 3, তারপরে ডট 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 ধরো x টু দি পাওয়ার r পর্যন্ত আসলাম, মানে আমি এখন অর্ডারটা জানি। ওকে, অবশ্যই অর্ডার এক্সিস্ট করার জন্য অবশ্যই তোমার এই কন্ডিশনটা স্যাটিসফাই হতে হবে, ঠিক আছে। x আর n এর জিসিডি মানে x আর n কোপ্রাইম হতে হবে, কোপ্রাইম না হইলে আসলে অর্ডার ডিফাইন করা যাবে না। ওকে, আচ্ছা, তো এখন আমি ধরো x টু দি পাওয়ার 1, 2, 3 থেকে ডট 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 আর এই পর্যন্ত আসলাম। ওকে, তো তারপরে এটাকে মড করলাম, এই 1 থেকে আর পর্যন্ত যতগুলো পাওয়ার আছে সবগুলোকে মড করলাম আমি। তো মড করার পরে আর কি রিমাইন্ডার পেয়েছি, ঠিক আছে, এরকম অনেকগুলো রিমাইন্ডার পেয়েছি। এই রিমাইন্ডার গুলার মধ্যে কোনো রিপিটেশন থাকতে পারবে না। এইটা ধরো আমি আমার ক্লেম, ঠিক আছে, আই ক্লেম দ্যাট এই যে এই সেটের মধ্যে কয়টা ধরো 1, 2, 3 থেকে 8টা এলিমেন্ট আছে, এই 8টা এলিমেন্টের মধ্যে কোনো রিপিটেশন নেই। কেন বলো তো? স্যার কারণ হচ্ছে আর হচ্ছে x টু দি পাওয়ার a মাইনাস b, যেখানে ab এর মধ্যে রিপিটেশন হইছে, ঠিক আছে। তো x টু দি তাহলে ab এর মধ্যে যদি রিপিটেশন হয় তাহলে হ্যাঁ এটা কিভাবে বলবো, মানে বুঝতেছি কিন্তু বলতে পারতেছি না জিনিসটা। আচ্ছা, মানে মানে জিনিসটা হলো যে আর হলো এমন একটা সংখ্যা, মানে দিস ইজ দা মানে কি বলবো যে লোয়েস্ট পাওয়ার, মানে লোয়েস্ট পাওয়ার অফ এক্স, যেটার জন্য x টু দি পাওয়ার r কনগ্রুয়েন্ট টু 1 mod n হয়, ঠিক আছে। ধরো এরকম পাওয়ার কিন্তু অসংখ্য পাওয়া যাবে, যদি x টু দি পাওয়ার r কনগ্রুয়েন্ট টু 1 mod n হয় তাহলে x টু দি পাওয়ার 2r কনগ্রুয়েন্ট টু 1 mod n হবে, x টু দি পাওয়ার যে কোনো nr কনগ্রুয়েন্ট টু 1 mod n হবে, ঠিক আছে। আর হলো এমন সবচেয়ে লোয়েস্ট পাওয়ার যেটার জন্য আমি কনগ্রুয়েন্ট টু 1 mod n পাবো। যদি x টু দি পাওয়ার r এর মধ্যে দুইটা রিপিটেশন থাকে, সাপোজ কথার কথা যে আমি বললাম r এর ভ্যালু হইলো ধরো 9, আর যদি এই 1 থেকে 9 এর মধ্যে ধরো x টু দি পাওয়ার 3 আর x টু দি পাওয়ার 5 এর রিমাইন্ডার সেম হয়, ঠিক আছে, যদি সেম হয় তাহলে x টু দি পাওয়ার 5 কনগ্রুয়েন্ট টু x টু দি পাওয়ার 3 হবে। তোমরা কি বুঝছো আমি কি বলতেছি? জি স্যার। জি স্যার। হয় হারাই গেছো। আচ্ছা, যেটা বলছিলাম, সাপোজ আমার r এর ভ্যালু যদি 9 হয়, আমি আমার ক্লেম হলো যে r এর ভ্যালু 9 হলে এই x টু দি পাওয়ার 1 থেকে x টু দি পাওয়ার 9 এর মধ্যে রিমাইন্ডারের কোনো রিপিটেশন হবে না, ঠিক আছে, এখানে নো রিপিটেশন, ঠিক আছে। কেন রিপিটেশন হবে না? সাপোজ একটা রিপিটেশন হলো, সাপোজ আমি বললাম যে x কিউব আর x টু দি পাওয়ার 7 এই দুইটা রিমাইন্ডার সেম, ঠিক আছে, x কিউব কনগ্রুয়েন্ট টু x টু দি পাওয়ার 7, তাহলে আমি এটাকে ওই আমার প্রুফের মতো কেচি করে লিখতে পারি x টু দি পাওয়ার 7 মাইনাস 6 কিউব কনগ্রুয়েন্ট টু তোমার কত 0 mod n, তারপরে এখান থেকে কমন নিতে পারি x টু দি পাওয়ার 3, তারপরে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 কনগ্রুয়েন্ট টু 0 mod n, এন্ড করে তারপরে আমি পেয়ে যাব কি x টু দি পাওয়ার 4 কনগ্রুয়েন্ট টু 1 mod n, এটা পেয়ে যাব না? জি স্যার। ঠিক আছে, তার মানে কি তাইলে কিন্তু তাইলে আমি এমন একটা পাওয়ার পেয়েছি যেটা মানে যেটা r থেকে ছোট, ইয়েস, বাট আমি তো ধরে নিয়েছিলাম যে r ইজ দ্য লোয়েস্ট, ঠিক আছে, এর চেয়ে ছোট কোনো পাওয়ারের জন্য তোমার কনগ্রুয়েন্ট টু 1 হবে না। ওকে, তো যেহেতু r ইজ দ্য লোয়েস্ট নাম্বার 1 পাওয়ার জন্য, তাইলে আমি x টু দি পাওয়ার 1 থেকে x টু দি পাওয়ার r এর মধ্যে আর কোনো রিপিটেশন পাবো। ইয়েস স্যার। বুঝতে কি পেরেছো সবাই? আচ্ছা স্যার, বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ মানে আমরা তো জিনিসটা অর্ডার ওয়াইজ যাচ্ছি, যে কারণে হচ্ছে এটা স্মলেস্ট, কিন্তু আমরা যদি র্যান্ডমলি নিতাম তাহলে র্যান্ডমলি নিলে তো পাইতামই না, র্যান্ডমলি নিতাম বলতে ধরো যে কোনো আরবিট্রারি x টু দি পাওয়ার k নিতাম, তাহলে হ্যাঁ এখন k টা যদি r এর থেকে বড় হয়, ধরো k ইকুয়াল টু সাপোজ তুমি এমন ভাবে সিলেক্ট করেছো যে 5r, r এর যা ভ্যালু r এর ভ্যালু
যদি 9 হতো কে ধরো 45 সেট হ্যাঁ করেছে, হ্যাঁ তখন তো x টু দি পাওয়ার 45 1 আসতেই পারে। হ্যাঁ আমি বলছি যে আরেক চেয়ে ছোট কোনো পাওয়ারের মধ্যে তুমি রিপিটেশন পাবা। yes sir, বুঝতে পারছি। ওকে, Yes, sir. বুঝেছো সবাই? হ্যালো, স্যার সবাই মনে হয় চ্যাটে ইউজ করতেছে। সবাই কি চ্যাটে আছে? হ্যাঁ মানে মোস্ট অফ স্যার দ্য আমি কথা বললে কি আপনি শুনেন না? হ্যাঁ শুনি, আর কেউ মানে কোনো রেসপন্ড করছে না, এজন্য আমি বুঝতেছি না যে তোমরা কি বুঝতেছো নাকি বুঝতেছো না। অনেকের মেবি ভয়েস নাই হয়তো আজকে। আচ্ছা দাঁড়াও, চ্যাটে কি কেউ রিপ্লাই দিচ্ছ? না কেউ দেয় নাই, আমি দেখতেছি এখানে। ওকে, আচ্ছা হোপফুলি সবাই বুঝতেছো, মানে তোমরা একটু রেসপন্ড করবা। ওকে, জি স্যার। যেটা বললাম যে এক থেকে আরের মধ্যে কোনো রিপিটেশন পাবো না। তাহলে আচ্ছা, তাহলে আমাদের এই যে স্ট্রাকচারটা তাহলে আমাদের এই যে সংখ্যাগুলা ধরো x টু দি পাওয়ার 1, x স্কয়ার, x কিউব, ডট 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 ডট, ধরো x টু দি পাওয়ার r, তারপরে x টু দি পাওয়ার r প্লাস 1, তারপরে x টু দি পাওয়ার r প্লাস 2, ডট 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 x টু দি পাওয়ার r প্লাস r। ঠিক আছে, এই সংখ্যাগুলাকে যদি মডেন করি তাহলে আমাদের ধরো স্ট্রাকচারটা কিরকম হবে। আমি বললাম যে এই যে প্রথম 8টা নাম্বারের মধ্যে যে রিমাইন্ডার গুলা পাবো, এই রিমাইন্ডারের মধ্যে কোনো রিপিটেশন থাকবে না। ঠিক আছে, সব ইউনিক 8টা রিমাইন্ডার পাবো। ওকে, ইউনিক 8টা রিমাইন্ডার পাবো। তারপরের যে সংখ্যাটা হবে অর্থাৎ x টু দি পাওয়ার r প্লাস 1 এর যে রিমাইন্ডারটা, এটা কিরকম হবে? ধরো x টু দি পাওয়ার r প্লাস 1, এটা হলো কনগ্রুয়েন্ট টু x টু দি পাওয়ার r ইনটু x, তাই না? यस স্যার। আচ্ছা, x টু দি পাওয়ার r এর রিমাইন্ডার কত? এটার 1 1, তাহলে দিস মাস্ট বি কনগ্রুয়েন্ট টু x। यस স্যার। তার মানে আমি x এর জন্য যে রিমাইন্ডারটা পেয়েছিলাম এই সেম রিমাইন্ডারটা আবার x টু দি পাওয়ার r প্লাস 1 এর জন্য পাবো। হ্যাঁ, ঠিক আছে, পিরিয়ডিসিটি হয়ে গেল। অর্থাৎ এখানে যেই জিনিসটা পেয়েছিলাম এখানেও সেম জিনিসটাই পাবো। তারপরে হ্যাঁ। এখানে যে জিনিসটা পেয়েছিলাম এটার পরেরটাতে আবার সেম জিনিস পাবো। তারপরে এইটাতে যে জিনিসটা পেয়েছিলাম এটার পরেরটাতে তার আবার সেম জিনিস পাবো। বুঝতে পারছো তো? Yes, sir. তো আমাদের এরকম Yes, একটা sir. অর্ডার থাকার জন্য আমাদের যে রিমাইন্ডার গুলো আছে এই রিমাইন্ডারের মধ্যে একটা পিরিয়ডিসিটি চলে আসছে। Yes, sir. বুঝতে কি পারছো সবাই? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো তাইলে হ্যাঁ, এই পিরিয়ডিসিটিটা ধরো আমরা যখন কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করব তখন কাজে লাগবে। তো আপাতত এই পিরিয়ডিসিটিটাতে না যে তো কোথায় ছিলাম, হ্যাঁ তো আমরা আমাদের ধরো অ্যাপ্রোচে আবার এখানে ছিলাম n-1 রুট n, তারপরে জিসিডি, তারপরে আমি এমন একটা আরবিটারি একটা র্যান্ডমলি একটা এক্স চুজ করছি যে এক্সটা এন এর সাথে কোপ্রাইম, এন এর সাথে কোপ্রাইম হওয়ার পরে তারপরে আমি এখন আমার এই জিনিসটা এই যে আরবিটারি আমি একটা র্যান্ডমলি একটা ভ্যালু সিলেক্ট করলাম যে এইটা আর এন এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর আছে নাকি, এইটা আমি ধরো আমার এই সিলেকশনটাকে ইমপ্রুভ করতে চাই, আমার গেসটাকে ইমপ্রুভ করতে চাই। তো যদি আমার এক্সটা এমন হয়ে থাকে যে যদি কোনো কমন ফ্যাক্টর না থাকে তাহলে আমরা প্রুফ করলাম যে ওই এক্স এর জন্য এমন একটা পাওয়ার আর পাবো যাতে এক্স টু দি পাওয়ার আর কনগ্রুয়েন্ট টু 1 mod x হয়, যেটাকে আমরা এই যে এই আরটাকে আমরা অর্ডার বলতেছি। তো যদি এই আরটা একটা ইভেন নাম্বার হয়ে থাকে তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস ঘটবে। দেখো সাপোজ আর ইকুয়ালস টু 2k, সাম ইভেন নাম্বার। ঠিক আছে, ধরে নিচ্ছি সাপোজ okay, suppose
r ইকুয়ালস 2k। ঠিক আছে, তাহলে আমরা এমন একটা পাওয়ার পেলাম যে x টু দি পাওয়ার 2k কনগ্রুয়েন্ট টু 1 mod n। ওকে, রাইট? দেখতেছো তোমরা? হুম, यस স্যার। জি স্যার দেখতেছি। তো এবার এইটাকে নিয়ে একটু কিরিকিচি করি। দেখো এইটাকে আমি সেম আগের মতো একটু সাইড চেঞ্জ করে x টু দি পাওয়ার 2k minus 1 congruent to 0 mod n লিখতে পারি। यस স্যার। আচ্ছা, জি স্যার। এটা দেখো x, এটাকে লেখা যায় x টু দি পাওয়ার k স্কয়ার মাইনাস 1 স্কয়ার congruent to 0। ওকে, তো এইটা জি একটা স্যার। ফর্মুলার কথা মনে করাচ্ছে আমাদের, a স্কয়ার মাইনাস b স্কয়ার, মনে আছে? তো তাহলে এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার k প্লাস 1 ইনটু x টু দি পাওয়ার k মাইনাস 1 congruent to 0 mod n, রাইট? यस স্যার। আচ্ছা, এখন এই যে এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হলো n ডিভাইডস, দুইটা সংখ্যার গুণফলকে এটা ডিভাইড করে। যে দুইটা সংখ্যা কি কি? একটা হলো এইটা x টু দি পাওয়ার k প্লাস 1, আর একটা হলো এইটা x টু দি পাওয়ার k মাইনাস 1। অথবা আমি k টাকে যদি মানে r এর টার্মসে লিখি তাহলে এইভাবেও লিখতে পারি। স্যার তাহলে কি মানে দুইটা কোপ্রাইমই পেয়ে গেলাম এমন কিছু? দেখো, আচ্ছা, তাহলে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি x টু দি পাওয়ার r বাই 2 প্লাস 1 আর x টু দি পাওয়ার r বাই 2 মাইনাস 1। আচ্ছা, তো n এই দুইটা সংখ্যার গুণফলকে ভাগ করে। ওকে, আচ্ছা, এখন আমার ফার্স্ট ক্লেম, ক্লেম 1, এইটা হলো n does not divide x to the power r by 2 minus 1। কেন বলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা ইয়া থেকে ছোট, এন থেকে ছোট। n থেকে ছোট? কোনটা n থেকে ছোট? এই যে আর বাই এক্স টু দি পাওয়ার আর বাই 2। নাও হইতে পারে x থেকে ছোট, সরি n থেকে ছোট নাও হতে পারে। মানে r টা যদি একটু বড় হয়, ঠিক আছে, তাহলে এমন তো হতেই পারে যে x টু দি পাওয়ার r বাই 2 ও n থেকে বড় হতে পারে। না না, এক্স টু দি পাওয়ার আর তো স্যার এন থেকে, আচ্ছা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে x টু দি পাওয়ার r যে n থেকে ছোট এটাও তো আমরা বলি নাই। সো x টু দি পাওয়ার r বাই 2 কে যে n থেকে ছোট হতে হবে এটা নাও হইতে পারে। তাহলে কেন হবে না? চিন্তা করো, তোমরা একটু চিন্তা করে বলো, চেষ্টা করো, এটা পারবে। একটু হিন্ট দেই, দেখো যে n does not divide x to the power r by 2 minus 1। যদি ডিভাইড করতো তাহলে কি হতো? ওকে, যদি ডিভাইড করতো, if n divided x to the power r by 2 minus 1, তাহলে আমরা এটা কি লিখতে পারতাম? মড কিভাবে লিখতে পারতাম? স্যার স্যার তাহলে x টু দি পাওয়ার r বাই 2 ডিভাইডেড বাই n ইকুয়ালস টু 0 হইতো, 1 হইতো। x to the power r by 2 congruent to 1 mod n হইতো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা মানে x to the power r by 2 minus 1 congruent to 0 mod n হইতো। আচ্ছা, আমি ভাগ ভাগ করে লিখি, x to the power minus 1 r by 2 minus 1 congruent to 0 mod n হইতো। এখান থেকে লিখতে পারতাম x to the power r by 2 congruent to 1 mod n। এখন এই লাইনটাতে কি সমস্যা একটু দেখে বলো তো। যদি n ভাগ করে তাহলে এই লাইনটাতে আসতে পারবো। ওকে, এখন আমি বললাম যে এই লাইনে একটা সমস্যা আছে। কি সমস্যা? স্যার আর তো তার পিরিয়ডিসিটি না? আর হলো, হ্যাঁ, রিমাইন্ডারের পিরিয়ডিসিটি। এখন যে এখন তাহলে স্যার পিরিয়ডিসিটির হাফেই আমি মানে রিপিটেশন হয়ে যাচ্ছেন, মানে x টু দি পাওয়ার r ই হচ্ছে আমার 1।
তাহলে এক্স্যাক্টলি x টু দি পাওয়ার r বাই 2 তে আমি 1 কিভাবে পাই? ইয়েস, এইটাই কারণ। মানে আমি ধরেছিলাম r হলো লোয়েস্ট নাম্বার যেটার জন্য x টু দি পাওয়ার r কনগ্রুয়েন্ট টু 1 হয়। তো যদি x টু দি পাওয়ার r বাই 2 কনগ্রুয়েন্ট টু 1 হয়, r বাই 2 তো অবভিয়াসলি r এর থেকে ছোট, ঠিক আছে? তার মানে আমি r তাইলে তো r লোয়েস্ট হইতো না। ওকে, তো এখানে একটা কন্ট্রাডিকশন আছে, তাইলে ডেফিনেটলি এই যে এই জিনিসটা ট্রু হবে না। এই যে এই লাইনটা ডেফিনেটলি ট্রু হইতে পারবে না। এই লাইনটা ট্রু হইতে পারবে না মানে তার মানে n এই জিনিসটাকে ভাগ করতে পারবে না। ওকে, ওকে, এখন তাইলে ধরো আমার কাছে দুইটা সংখ্যা আছে, ঠিক আছে? আচ্ছা, দুইটা সংখ্যা আছে, মানে এই যে এই দুইটা সংখ্যা, ওকে, এরকম দুইটা সংখ্যা আছে, n এই দুইটা সংখ্যার গুণফলকে ভাগ করতে পারে, আর n এই সংখ্যাটাকে ভাগ করতে পারে না। ওকে, আচ্ছা, তার মানে কি এই যে n এই সংখ্যাটাকে ভাগ করতে পারে? একটু চিন্তা করো, দেখো, সাপোজ আমি তোমাদের একটা এক্সাম্পল দেই। ধরো আমার কাছে দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা হলো, না স্যার, তার মানে তো এই না যে n এই সংখ্যাটাকে ভাগ করতে পারে, দুইটার গুণফলকে হয়তো ভাগ করতে পারে। সাপোজ ধরো আমার কাছে দুইটা সংখ্যা আছে 25 আর 4। ওকে, হ্যাঁ 25 ইন্টু 4 কে 10 ভাগ করতে পারে, হ্যাঁ রাইট? মানে 4 25 100, 100 কে 10 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, 10 4 কে ভাগ করতে পারে না, রাইট? হ্যাঁ হ্যাঁ, তার মানে কি 10 25 কে ভাগ করতে পারে? না না ঠিক আছে, তো এইটাই, ঠিক আছে? মানে জাস্ট বিকজ আমার একটা সংখ্যা দুইটা সংখ্যার গুণফলকে ভাগ করতে পারতেছে আর একটাকে ভাগ করতে পারতেছে না, তার মানে এইটা না যে সেটা আরেকটাকে ভাগ করতে পারবে। ওকে, সেটা মানে হইতেও পারে নাও হইতে পারে। ওকে, মানে আমার এই n এই জিনিসটাকে ভাগ করতেও পারে নাও করতে পারে। সাপোজ ফর দ্য কেস যে যদি ধরো n এটাকে ভাগ না করতে পারে, এইটাও আমার ধরো ক্রস আসে। ওকে, যে n এইটাকেও ভাগ করতে পারে না, এটাকেও ভাগ করতে পারে না, কিন্তু এই দুইটার গুণফলকে ভাগ করতে পারে। তাহলে আসলে সিচুয়েশনটা কিরকম? সিচুয়েশনটা কাইন্ড অফ এই যে এই এক্সাম্পলটার মতো না? হ্যাঁ, যে 10 4 কেও ভাগ করতে পারে না, 10 25 কেও ভাগ করতে পারে না, কিন্তু 10 দুইটার মাল্টিপ্লিকেশন যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটাকে ভাগ করতে পারে। ঠিক আছে, তো এইটা কখন হয় বলো তো? যখন তারা রিলেটিভলি প্রাইম হয় নাকি? এই দুইটা রিলেটিভলি প্রাইম হয়। আচ্ছা, এই দুইটা রিলেটিভলি প্রাইম আসলে না হইতে পারে, মানে এইটা আসলে তখনই হবে যদি ধরো মানে আচ্ছা 10 এর ফ্যাক্টর কি কি? 10 এর ফ্যাক্টর হইলো ধরো 2 আর 5, তাই না? হ্যাঁ, যখন যেটা দিয়ে ভাগ করতেছি আর যেগুলো ফ্যাক্টর আছে ওই দুইটা রিলেটিভলি প্রাইম হবে, তখন এরকম হবে। 10 আর 25 কি রিলেটিভলি প্রাইম? চিন্তা করো তো, 10 আর 25 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই? আছে আছে। আচ্ছা, 10 আর 4 এর মধ্যে কমন ফ্যাক্টর আছে। তো এই কন্ডিশনটা তখনই হয় যদি 10 এর যে ফ্যাক্টর গুলা, ওই ফ্যাক্টর গুলা আসলে এই দুইটার মধ্যে ভাগ হয়ে গেছে। মানে জিনিসটা যদি এরকম হতো, সাপোজ যে আচ্ছা 10 কি 3 ইন্টু 100 এই সংখ্যাটাকে ভাগ করে? হ্যাঁ হ্যাঁ করে। 10 দেখো 3 কে ভাগ করে না, না, কিন্তু 10 100 কে ভাগ করে। ঠিক আছে, হ্যাঁ এই এক্সাম্পলে দেখো 10 4 কেও ভাগ করে না, 25 কেও ভাগ করে না, কিন্তু এই এক্সাম্পলে 10 3 কে ভাগ করে না, কিন্তু 100 কে ভাগ করে। ওকে, এটা কেন হচ্ছে? এটা হচ্ছে এই কারণে যে 10 এর মধ্যে যে কমন ফ্যাক্টর গুলো ছিল, ধরো 2 আর 5, এই 2 আর 5 দুইটাই 100 এর মধ্যে ঢুকে গেছে, 3 এর মধ্যে নেই। আচ্ছা আচ্ছা। ওকে, কিন্তু এইখানে কি হয়েছে, 2 4 এর মধ্যে আছে আর 5 25 এর মধ্যে আছে। মানে যে ফ্যাক্টর গুলো আছে, ফ্যাক্টর গুলো কাইন্ড অফ দুইটা নাম্বারের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, আর এখানে দুইটা ফ্যাক্টরই একটা নাম্বারের মধ্যে ঢুকে গেছে। সিচুয়েশনটা এরকম না? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, মানে যদি এইটাকেও ভাগ করে না, এটাকেও ভাগ করে না, কিন্তু প্রোডাক্টটাকে ভাগ করে, তার মানে হলো যে কিছু ফ্যাক্টর
এইটার সাথে 10-এর কমন আছে, আবার কিছু ফ্যাক্টর মানে কিছু ফ্যাক্টর 25-এর সাথে 10-এর কমন আছে, আবার কিছু ফ্যাক্টর 4-এর সাথে 10-এর কমন আছে, ঠিক আছে? আর যদি এরকম হয় যে এটাকে ভাগ করে না কিন্তু এটাকে ভাগ করে, তার মানে 10 পুরাটাই আর কি মানে ধরো এই 100-এর মধ্যে ঢুকে গেছে, রাইট? Yes, sir. তাইলে ওকে, তাইলে আমরা পাচ্ছি কি যে n এই দুইটা সংখ্যার প্রোডাক্টকে ভাগ করে। আমরা এটা শিওর ফর সার্টিন আমরা জানি যে এই যে গোল্লা দিয়ে যেটা লিখলাম, ওকে, যে x⁻r/2 - 1 কে n ভাগ করতে কখনোই পারবে না। যদি n এইটাকেও ভাগ নাও করতে পারে, এটাকেও যদি ভাগ না করতে পারে, তার মানে n এর সাথে ফার্স্ট নাম্বারের একটা কমন ফ্যাক্টর আছে, আবার n এর সাথে সেকেন্ড নাম্বারেরও একটা কমন ফ্যাক্টর আছে, তাই না? Yes, sir. আচ্ছা, তো এখন আমি যদি আমার ওই এফিশিয়েন্ট যে ইউক্লিডের অ্যালগরিদমটা আছে ওই অ্যালগরিদমটা ইউজ করি, ধরো ওই অ্যালগরিদমটা n আর যে কোনো একটা এই দুইটার মধ্যে যে কোনো একটার মধ্যে দিয়ে চালাই, ধরো x⁻r/2 - 1 বা +1 এটাই +-1 এর উপর চালাই, তাহলে কমন ফ্যাক্টর গুলা বের হয়ে যাবে। Yes, sir. তো যে সংখ্যাটা বের হবে ওই সংখ্যাটা কি n কেও ভাগ করবে আবার এটাকেও ভাগ করবে। Yes, sir. তো আমার ফ্যাক্টর পেয়ে গেলাম, কাজ শেষ, ঠিক আছে? তো মানে টু বেয়ার বোনস মানে সোর্স অ্যালগরিদমের ধরো ক্রাক্সটা আর কি এই জায়গাটাতে, ঠিক আছে? যে আচ্ছা এটা লিখি, তো সোর্স অ্যালগরিদম যেটা বলে যে আমরা আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশনটাকে ইমপ্রুভ করছিলাম কেমনে, প্রথমে বলেছিলাম আবার লিখি 1 থেকে n-1 পর্যন্ত সবগুলা দিয়ে ভাগ দিয়ে চেষ্টা করব, তারপরে বললাম 1 থেকে √n পর্যন্ত সবগুলাকে ভাগ দিয়ে চেষ্টা করব, তারপরে বললাম যে একটা র্যান্ডম নাম্বার ধরবো, ওই র্যান্ডম নাম্বারের সাথে n এর কমন ফ্যাক্টর আছে নাকি সেটা বের করব, ওকে? কমন ফ্যাক্টর আছে নাকি যেটা বের করব, যদি কমন ফ্যাক্টর বের হয়ে যায় তাহলে তো বেরই হয়ে গেল, যদি বের না হয় তাহলে আমি যে গেস করলাম এই গেসটা থেকে একটা ইমপ্রুভমেন্ট করা যায়। ইমপ্রুভমেন্টটা কি, এইটার যদি 1 আসে মানে যদি আমার এই গেসটা একটা খারাপ গেস হয়, তার মানে কোনো কমন ফ্যাক্টর না থাকে, তাহলে আমি এমন একটা সংখ্যা বের করতে পারবো যেটার জন্য x⁻r congruent to 1 mod n হয়, ঠিক আছে? যদি এখন কিছু কন্ডিশন আছে যে যদি ইফ আর যদি ইভেন হয়, আর ইজ ইভেন, আর যদি একটা জোড় সংখ্যা হয়, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি যে x⁻r/2 + 1 into x⁻r/2 - 1 congruent to 0 mod n। এবং আরেকটা কন্ডিশন মানে দুইটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, এটা হলো ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন, তো n তো আমরা ফর সার্টেন আমরা জানি যে n এই জিনিসটাকে ভাগ করতে পারবে না, যদি n ক্যান নট ডিভাইড, যদি n অন্য সংখ্যাটাকেও ভাগ না করতে পারে, if n can't divide, if n can divide x⁻r/2 + 1, তাহলে আমরা শিওর যে এই জিনিসটা আর n এর মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, আবার এই জিনিসটা আর n এর মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, ওকে? তারপরে আমরা এই দুইটা ফ্যাক্টরের মধ্যে জিসিডি নিব, x⁻r/2 + 1 ধরো x⁻r/2 + 1 আর n এর মধ্যে একটা জিসিডি নিব, তখন একটা সংখ্যা পেয়ে যাব। আবার x⁻r/2 - 1 আর n এর মধ্যে একটা জিসিডি নিব, তখন একটা কমন ফ্যাক্টর পাবো। এই কমন ফ্যাক্টর গুলাই ধরো n কে ভাগ করবে। তো আমাদের ফ্যাক্টরাইজেশনের অ্যালগরিদমটা বেসিক্যালি এরকম, মানে আমরা একটা আন্দাজি গেস ধরবো x, ঠিক আছে? আচ্ছা স্যার, এখানে তো প্রবলেম আছে, যদি ইভেন না হয় তখন? হ্যাঁ, যদি আমার অর্ডারটা ইভেন না হয় তাইলে এই গেস দেওয়ার কাজ হবে না, এটা ফালাই দিই, ওকে? ইভেন হইলেও প্রবলেম হয়ে গেছে, এমনও তো হইতে পারে যে ইভেন কিন্তু n x⁻r/2 কে ভাগ করে, যে ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই হলো কিন্তু এই কন্ডিশনটা স্যাটিসফাই হলো না, হ্যাঁ হ্যাঁ, তাহলেও এই x দেওয়ার কাজ হবে, অন্য কোনো x, ওকে? তো কিন্তু সৌমিত্র, মানে তোমার না একটা গোল ছিল যে তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে যাচ্ছ? হ্যাঁ, ও মানে এই ফ্যাক্টরগুলোতে বের হলো, এই ফ্যাক্টরগুলো প্রাইম ফ্যাক্টর হবে নাকি এটার গ্যারান্টি কি? হ্যাঁ, এগুলো যে প্রাইম নাম্বার হবে কিনা নিজের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তো এইটার উপরে আবার চালাতে হবে এই অ্যালগরিদম। কোন অ্যালগরিদম? দিস ইজ বেসিক্যালি ফ্যাক্টরাইজেশন অ্যালগরিদম, প্রাইম ফ্যাক্টরাইজেশন অ্যালগরিদম না, ফ্যাক্টরাইজেশন অ্যালগরিদম হয়েছে। তো আমরা যদি Okay. এটাকে রিপিট করতে থাকি তাহলে আলটিমেটলি প্রাইম ফ্যাক্টরে পৌঁছাবো। ও আচ্ছা আচ্ছা। How do you prove that? জানি না ভাই, একেবারে ডাইরেক্ট প্রাইম ফ্যাক্টরটা বলে দিতে পারবে এরকম তো তাই না, এটা ইমপ্রুভ করা যাইতে পারে না। স্যার আমরা তো মানে শুধু ফ্যাক্টর তো বের করতে চাচ্ছিলাম ইনিশিয়াল থেকেই। আমাদের গোল ছিল যে শুধু ফ্যাক্টর করা নাকি প্রাইম, এমন দুটো ফ্যাক্টর বের করা যেটা প্রাইম নাম্বার? না মানে ওয়েল সোর্স অ্যালগরিদমের গোল বেসিক্যালি ফ্যাক্টরাইজেশন করা, এটাতে প্রাইম হতে হবে এটা নেসেসারি না। ও ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, তো এখন হ্যাঁ, তো অ্যাপ্রোচটা হলো এই রকম যে আমি আকাশ বাতাস থেকে একটা এক্স ধরবো, তারপরে বের করব যে এক্স এর সাথে এর কোনো কমন ফ্যাক্টর আছে নাকি না। যদি থাকে তাহলে আমার অ্যালগরিদম ওইখানেই শেষ, এখানে স্টপ। যদি না থাকে তাহলে আমি গেসটাকে ইমপ্রুভ করব। ইমপ্রুভ করার কন্ডিশন কি, প্রথমে এক্স এর জন্য অর্ডারটা বের করব, এই আরটা বের করব। ওকে, আচ্ছা, তো আমি এক্স এর জন্য প্রথমে এই আরটাকে বের করব, তারপরে দেখবো যে আরটা ইভেন নাকি না। যদি ইভেন না হয় তাহলে এক্সটাকে ফালাই দিতে হবে। আবার গো ব্যাক টু স্টেপ 3, ঠিক আছে, গো টু স্টেপ 3, তারপর আবার নতুন এক্স নিয়ে কাজ শুরু করতে হবে। যদি ইভেন হয় তাহলে ইভেন হওয়ার পরে এই ফ্যাক্টরাইজেশনটা করতে হবে, x টু দি পাওয়ার r/2 + 1, মানে যদি ইভেন হয় তাহলে x টু দি পাওয়ার r/2 + 1 আর x টু দি পাওয়ার r/2 - 1, এই দুইটা জিনিস বের করতে হবে। এই দুইটা জিনিস বের করার পরে তারপরে চেক করতে হবে যে n আর n কি x টু দি পাওয়ার r/2 + 1 কে ভাগ দিতে পারে। ওকে, যদি ভাগ দিতে পারে তাইলেও এটা নিয়ে কাজ হবে না, এটাকে ফালাই দিতে হবে। কেন ফালাই দিতে হবে, মানে ওই তো সমস্যাটা কাইন্ড অফ ওইরকম হয়ে যাবে যে ধরো x টু দি পাওয়ার r/2 + 1 তো তোমার n এর চেয়ে বড় হইতেই পারে, যদি বড় হয় তাহলে তো এরকম একটা সমস্যা হয়ে যাবে। ধরো 15 আর সাপোজ x টু দি পাওয়ার r/2 আসছে 30, কথার কথা। তো 15 যদি 30 কে ভাগ দেয় তাহলে 15 আর 30 জিসিডি কি পাবো, জিসিডি তো পাবো হইলো তোমার কি 15ই পাবো। তো আমি যে সংখ্যাটা পেলাম, ঠিক আছে, এই 15 তো ওয়েল 15 কে ভাগ করে, কিন্তু আসলে ফ্যাক্টরাইজেশন তো হয়নি। যদি x টু দি পাওয়ার r/2 + 1 ছোট হয় তাইলে আসলে আমাদের মানে আমরা কাজ করতে পারবো, উই ক্যান স্টিল ওয়ার্ক উইথ দ্যাট। বাট যদি ছোট না হয়, যদি বড় হয়ে যায়, তাইলে আসলে এটা যদি ভাগ যায়, অর্থাৎ এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই না হয়, তাহলে আমরা আসলে এই অ্যালগরিদম এখানে থেমে যেতে হবে। তারপরে আমরা আবার এখান থেকে স্টেপ 3 তে ব্যাক করতে হবে, স্টেপ 3 তে ব্যাক করে আবার নতুন এক্স নিয়ে কাজ করতে হবে। ওকে, তো অ্যালগরিদমটা বেসিক্যালি এই। এখন তাহলে এই অ্যালগরিদমে আমাদের প্রত্যেকটা স্টেপে কি কি ক্যালকুলেশন করা লাগছে। প্রথমত ধরো জিসিডি ক্যালকুলেশন করা লাগতেছে। জিসিডি ক্যালকুলেশনটা খুবই এফিশিয়েন্টলি করা যায়, ঠিক আছে, লগারিদমিক টাইমে করা যায়, লগ এন কমপ্লেক্সিটি। তারপরে এখানেও জিসিডি ক্যালকুলেশন করা লাগছে, এখানেও জিসিডি ক্যালকুলেশন করা লাগছে। এই ক্যালকুলেশন করতে তো বেশি সময় লাগছে না। আরেকটা জিনিস বের করা লাগছে, সেটা হলো এই অর্ডারটা বের করা, অর্থাৎ আরটা বের করতে হবে। এখন ক্রাক্সটা হলো এই জায়গায় যে তোমার মানে ক্লাসিক্যাল তোমার অর্ডার ফাইন্ডিং এর কোনো পলিটাইম অ্যালগরিদম নাই, ঠিক আছে, নো পলিটাইম অ্যালগরিদম ফর অর্ডার ফাইন্ডিং। ওয়েল নো পলিটাইম ক্লাসিক্যাল অ্যালগরিদম, ঠিক আছে, ক্লাসিক্যাল অ্যালগরিদম ফর অর্ডার ফাইন্ডিং। তো আমাদের আসলে কোয়ান্টাম কম্পিউটিংটা এই জায়গায় আসে যে আমরা একটা সংখ্যা দেওয়া থাকবে x, সরি অর্ডারিং কেন বলছি, অর্ডার ফাইন্ডিং, একটা সংখ্যা দেওয়া থাকবে x আর একটা সংখ্যা দেওয়া থাকবে n, আর একটা কন্ডিশন স্যাটিসফাই করা থাকবে যে x আর n কোপ্রাইম, ঠিক আছে, x আর n এর জিসিডি হলো 1। তো আমরা এমন একটা আমাদের r বের করতে হবে, এমন লোয়েস্ট r, ঠিক আছে, লোয়েস্ট একটা r বের করতে হবে such that x টু দি পাওয়ার r congruent to 1 মডেল। ওকে, তো এইটা আর কি তোমার সোর্স অ্যালগরিদম, মানে সোর্স অ্যালগরিদমের কোয়ান্টাম পার্টটা বেসিক্যালি এই কাজটা করে। আর বাকি পুরা কাজটা হলো ক্লাসিক্যাল প্রসেসিং, ঠিক আছে, আমরা যা যা করলাম এই কাজ। তো কোয়ান্টাম পার্টটা হলো তোমার এই আরটাকে পলিনোমিয়াল টাইমে বের করতে হবে। ওকে, আচ্ছা, তো আজকে এখানে থাকবে, ঠিক আছে। তো নেক্সট দিন আর কি আমরা ধরো
এই অর্ডার ফাইন্ডিংটা পলি টাইমে কিভাবে করা যায় কোয়ান্টাম কম্পিউটিং ইউজ করে সেটা। তো একটা হিন্ট দিয়ে রাখি, সেটা হলো যে আমাদের অর্ডার এক্সিস্ট করার জন্য ওই যে যেটা আমরা দেখলাম যে এক্স এর পাওয়ার গুলার মধ্যে একটা পিরিয়ডিসিটি চলে আসে, x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার 3, ঠিক আছে, ডট 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 এভাবে যদি আমরা চালাতে থাকি তাহলে যে রিমাইন্ডার গুলো আসবে রিমাইন্ডার গুলোর মধ্যে একটা পিরিয়ডিসিটি থাকবে। তো ওই স্যার পিরিয়ডটা এখানে কি আমরা কোয়ান্টাম পিরিয়ড ট্রান্সফরমেশন ইউজ করব? আমরা QFT বেসিক্যালি এই x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার 3 এইগুলো একটা কোয়ান্টাম সুপারপজিশন বানায়, তারপরে হ্যাঁ। মডেল করব, মডেল করে যে রেজাল্ট আসবে ওই রেজাল্টের উপর QFT চালাবো, ঠিক আছে, QFT চালাই তারপরে তোমরা মানে পিরিয়ড বের করবে। কিন্তু এখানে ছোট্ট একটু সমস্যা আছে যে আমাদের অরিজিনাল যে পিরিয়ড ফাইন্ডিং অ্যালগরিদম ওটাকে একটু মডিফাই করা লাগবে। ওকে, কিভাবে মডিফাই করব, বাট জিনিসটা কাইন্ড অফ সিমিলার, ঠিক আছে, QFT অ্যাপ্লাই করে QFT থেকে আমরা আরটা বের করব। আচ্ছা আচ্ছা, আমরা তো এরকম প্রবলেম করছিলাম, যে আমরা যখন QFT পড়লাম তখন করলাম জি না স্যার। হ্যাঁ, যে তোমার ওই একটা র্যান্ডম নাম্বারের সেটে পিরিয়ডিসিটি যদি থাকে তাহলে সেটা কিভাবে বের করবে, ওই হ্যাঁ, একই হ্যাঁ। জিনিস করতে হবে। ওইটাকে আচ্ছা। একটু মডিফাই করা লাগবে, একটু ওটাকে একটু মডিফাই করতে হবে। কারণ আচ্ছা একটু বলে মানে একটু ইকুয়াল দিয়ে রাখি যে মানে আমাদের নরমাল পিরিয়ড ফাইন্ডিং অ্যালগরিদমে বলা থাকে যে ধরো তোমার কাছে এনটা ডাটা থাকবে, এনটা ডাটার মধ্যে তুমি ধরো মানে সাপোজ আর ভাগ করা থাকবে, ঠিক আছে, মানে আই হ্যাভ আর 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 এরকম, মানে এন ইজ অফ দ্য ফর্ম অফ আর কে। আর এইখানে যে পিরিয়ডটা এখানে এখন তো ধরো আমি আর তো জানি না, মানে এই যে পিরিয়ড যেটা আমরা বলতেছি দিস ইজ পিরিয়ড ওভার হোল জেড, মানে ওভার অল এক্স টু দি পাওয়ার ওভার অল এক্স টু দি পাওয়ার কে টেন্ডস টু ইনফিনিটি, মানে টেকনিক্যালি এটা একটা ইনফাইনাইট সেটের উপর পিরিয়ড। আমরা নরমাল পিরিয়ড ফাইন্ডিং করেছিলাম একটা ফাইনাইট সেটের উপর। তো আমাদের যেহেতু কম্পিউটারে ক্যালকুলেশন করতে হবে তাহলে তো আমরা তো ইনফাইনাইট সেটের উপর ক্যালকুলেশন করতে পারবো না, তো আমাদের এই ক্যালকুলেশনটাকে ট্রাঙ্কেট করা লাগবে। তো আমরা যদি এই সেটটাকে ট্রাঙ্কেট করি, ট্রাঙ্কেট করলে দেখা যাবে যে আমরা কয়েকটা কমপ্লিট পিরিয়ড পাবো কিন্তু লাস্ট পিরিয়ডটা কমপ্লিট নাও হইতে পারে। এমন হতে পারে যে আমরা এমন জায়গায় ট্রাঙ্কেট করছি যে লাস্ট পিরিয়ডটা কমপ্লিট হওয়ার আগেই ট্রাঙ্কেট হয়ে গেছে, যেহেতু আমরা জানি না যে কোন জায়গায় ট্রাঙ্কেট করতে হবে, কারণ আমরা তো আটটাই জানি না, ঠিক আছে, আমরা তো আর্বিট্রারি যে কোনো এক জায়গায় ট্রাঙ্কেট করে ফেলবো, ঠিক আছে, যে কোনো একটা বড় একটা কয়েকটা সংখ্যা নিয়ে ফেলবো। তো এরকম আর্বিট্রারি জায়গায় ট্রাঙ্কেট করার ফলে যেটা হয় যে তোমার লাস্ট পিরিয়ডটা আর ইনকমপ্লিট থেকে যায়। তো ওই ইনকমপ্লিটনেসের জন্য তোমার এই যে QFT যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টের মধ্যে একটু গ্যাঞ্জাম ঢুকে যায়। তো এই গ্যাঞ্জামটা একটু সাইজ করার একটু জিনিসপত্র ইউজ, বাট আইডিয়াটা বেসিক্যালি এরকম। ওকে ওকে, ঠিক আছে, তো আজকে এইটুকুই থাকুক, আবার দেখা করব। থ্যাংক ইউ এভরিওয়ান যারা ছিলে এত। ওকে স্যার, আপনাকে অনেকদিন পরে আপনাকে শুনে ভালো লাগলো। আচ্ছা ওয়াসিফ স্যার। হ্যাঁ হ্যাঁ বলো স্যার, ওই যে আপনার কোন ফ্রেন্ড জানি আমাদেরকে দিবে না, মানে লেকচার দিবে, উনি কবে আসবে? ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা আমি ওর সাথে যোগাযোগ করবো। স্যার আরেকটা কথা স্যার, ওই যে আমি কি মানে আমার ভার্সিটির অন্যান্য স্টুডেন্টদেরকে বলতে পারবো, মানে কোন দিন? ওই যে ইয়ের দিন? হ্যাঁ ওই উনি যেদিন বলবে আর কি, মানে এক্সপেরিয়েন্স শেয়ার আচ্ছা করবে। শিওর, ঠিক আছে ঠিক আছে, আমি ওটা শেয়ার করে দিব। আমার সাথে একটু কথা বলে নেই, কথা বলে আমি শেয়ার করে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, এনিথিং এলস? কারো কোনো সবাই কোশ্চেন? সবাই রেকর্ড আজকে বন্ধ করে দিতে পারো। সবাই আজকে মিউট। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই। ওকে স্যার, ভালো থাকেন, মিরপুরে থাকেন, সাবধানে থাকেন। আচ্ছা, তোমরা সাবধানে থেকো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, বাই বাই। ওয়াসিফ স্যার কই থাকেন? আমি আমি মোহাম্মদপুরে থাকি। আল্লাহ, বাজে অবস্থা। হ্যাঁ এখানে অনেক খারাপ অবস্থা স্যার, সাবধানে থাকেন। তোমরাও সাবধানে থাকো, ভালো থেকো। আচ্ছা দেখা হবে আচ্ছা ঠিক, তাহলে আরেকটা ক্লাস হবে, তখন দেখা হবে। ওকে স্যার। সৌমিত্র, হ্যাঁ ভাই, রেকর্ড বন্ধ করছো? রেকর্ডটা বন্ধ করো। রেকর্ড ওকে, স্টপ।